গল্পের নাম ভালোবাসার এক ফালি সুখ। কলমে তাসনিম জাহান মেরিন। গল্পের দ্বিতীয় পর্ব। বাসায় এসে বেসিনের সামনে দাঁড়িয়ে মুখ ধুয়ে নিচ্ছে মৌরিন। মারুফা রান্নাঘর থেকে খাবার এনে ছোট টেবিলের উপর রাখছেন। মৌরিন মুখে পানি দিয়ে সামনে থাকা আয়নার দিকে তাকিয়ে দেখল কিছুক্ষণ। এরপর খানিকটা শব্দ করেই হাসল সে। মারুফা ভ্রুযুগল কুঁচকে তাকালেন মেয়ের দিকে। মৌরিন এভাবে হাসে না অনেক দিন, তাও একা একা। আয়নায় মারুফার অবাক মুখশ্রী দেখতে পেয়ে মৌরিন আরেকবার মুখে পানির ঝাপটা দিয়ে বলে, দিন দিন বুঝি আমি সুন্দর হয়ে যাচ্ছি মা? চেহারার উজ্জ্বলতা কি বেশি বেড়ে যাচ্ছে নাকি? মারুফা সন্দিহান কণ্ঠে বলে, এমন কথা বলছিস কেন? পাশের চেয়ার থেকে টাওয়ালটা নিয়ে মুখ মুছতে মুছতে মৌরিন বলে, না এমনি বললাম আর কি। আমার মুখে কি হুট করে একগাদা মায়া এসে ভর করল নাকি? অনেক মানুষের যে আমায় দেখে মায়া লাগে, দয়া করতে ইচ্ছে করে। কি হয়েছে রে মৌ? কেউ কিছু বলেছে তোকে? আমাকে আবার কে কি বলবে? যাকগে, ছাড়ো ওসব। শোনো, নতুন আরেকটা টিউশন পেয়েছি। এবার কলেজের স্টুডেন্ট। সবাই তো 3 দিন পড়ায়, আমি বলেছি 4 দিন পড়াবো। একটু পরিচিতি দরকার, বুঝলে? আমি কেমন পড়াই সেটা মানুষকে তো জানাতে হবে, তবেই না আরো টিউশন পাবো। মারুফা সামান্য হেসে বললেন, ভালো তো, ধীরে ধীরে আরো টিউশন পাবি। পাবই তো। আমি কেমন পড়াই তা আমি খুব ভালো করেই জানি। আর এক ফালি সুখের জন্য একটু তো ধৈর্য ধরতেই হবে, তাই না? স্মিত হাসে মৌরিন। মারুফা তার নজর কেটে বলে, আমার মেয়ে আগে থেকেই খুব সুন্দর, নতুন করে তার আর সুন্দর হতে হবে না। মৌরিন আবারও হেসে খাটে বসে বলে, মাফ করেন আম্মাজান, আমি তো মজা করে বলেছিলাম। তবে হ্যাঁ, আমি যেমন আমি তেমনই সুন্দর। লোকের কাছে না হোক, নিজের কাছে আমি ঠিক ফুলের মতো সুন্দর, বুঝলে? কথাটা বলে নিজের খোলা চুলগুলো খোপা করে বলে, চুলের বেহাল অবস্থা হয়ে যাচ্ছে, একটু তেল দিয়ে দিও তো মা। মারুফা খাবার বেড়ে দিতে দিতে বললেন, খেয়ে নে আগে, তারপর দিয়ে দিচ্ছি। ডিনার শেষ করে বাড়ির ছাদে থাকা দোলনায় পা দুলিয়ে বসে আছে তুর্য। হাতে থাকা ফোনের স্ক্রিনে ফেসবুকের নিউজ ফিডের চিত্র বিদ্যমান। লগ ইন করা আইডির নাম তুর্য আফসার। এক কথায় এটাকে ফেক আইডি বলা চলে, তবে সম্পূর্ণ ফেক নয়। ইলহাম আফসার তুর্য নামে তার নিজের পেজ, আইডি সবই রয়েছে। তবে সেগুলো সবসময়ের জন্য ইউজ করা তার কাছে খুব একটা কমফোর্টেবল না। তাই এই আইডির নাম দিয়েছে তুর্য আফসার। কেবলমাত্র তার ফ্যামিলি মেম্বার এবং কাছের বন্ধুরা ছাড়া কেউ এই আইডি সম্পর্কে জানে না। এমনকি দিয়াকেও জানায়নি, না হলে এখানেও জ্বালিয়ে মারত। হঠাৎ ফ্রেন্ড সাজেশনে এসে চোখ আটকে যায় তুর্যের। তাসনিম জাহান নামক একটি আইডি, ওয়ান মিউচুয়াল ফ্রেন্ড, আর সেটা রাতুল। প্রোফাইল পিকচারে কেবল মেয়েটাকে পিছন থেকে দেখা যাচ্ছে, কোনো এক পাহাড়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে সে। ছবিটা পিছন থেকে তোলা। বিনুনিটা কোমরের একটু উপর অবধি, আর তাতে অনেকগুলো মৌরি ফুল গুজে রাখা। সেই ফুলের দিকে চোখ যেতেই কিছু একটা সন্দেহ হয় তুর্যের। প্রোফাইলে ঢুকতেই দেখে নিকনেইমে দেওয়া মৌরিন। সঙ্গে চোখ যায় প্রোফাইলের বাউর দিকে। মানব জীবন সবচেয়ে সুন্দর, শুধু প্রয়োজন প্রত্যাশা সরিয়ে আনা, সঙ্গে নিজের প্রতি আস্থা। প্রোফাইল লক করা নেই দেখে নিচে যায় তুর্য। তবে 5 বছর আগের একটা কভার ফটো আর 1 মাস আগের চেঞ্জ করা প্রোফাইল পিক ছাড়া আর কিছুই খুঁজে পায় না। বোঝাই যাচ্ছে বাকি পোস্ট হয়তো অনলি ফ্রেন্ডস করা আছে। 1 মাস আগের চেঞ্জ করা প্রোফাইল পিকচারটাতে ক্যাপশনে দেওয়া, দ্য অনলি প্লেস আই উইল মিস বিকজ ইট নেভার আন্ডার এস্টিমেট মি।
সেই পোস্টে 178টি রিয়েক্ট, এর মধ্যে অধিকাংশই স্যাড রিয়েক্ট। কৌতূহল নিয়ে কমেন্ট বক্সে প্রবেশ করল তুর্য। কমেন্টগুলো দেখে আরো অবাক হয় তুর্য। যাস না মৌপাখি, ইউ আর মাই ইন্সপিরেশন মৌরি, না গেলে হয় না মৌ। আর আমি তোমায় মিস করব আপু। এমনই আরো অনেক কমেন্টস। দুদিন আগেই একজন, সেই প্রথম কমেন্টদাতা রিমি, আরেকটা কমেন্ট করেছে, ফিরে আয় না মৌপাখি, ভালো লাগে না তোকে ছাড়া। আরেকজন লিখেছে, ডোন্ট ইউ রিমেম্বার আসো মৌরিন। মৌরিন তাতে রিপ্লাই দিয়েছে, সময় নেই যে মনে করার। তাতে সেই ছেলেটি কেবল একটি স্যাড রিয়েক্ট দিয়েছে। ভিতরে পুষে রাখা কৌতূহল যেন দ্বিগুণ হয়ে গেল এগুলো দেখে। তুর্য এইটুকুই জানে, মৌরিন আগে সিলেট থাকত, তবে সেখান থেকে কেন চলে এসেছে তা জানা নেই। জানার ইচ্ছেও ছিল না, তবে এই কৌতূহল নামক বস্তু একবার মনে ঢুকে গেলে তা থেকে নিস্তার পাওয়া কঠিন। ছবিটির দিকে আরো কিছুক্ষণ তাকিয়ে রইল তুর্য। মনে হচ্ছে এটা সিলেটের কালাপাহাড়। তুর্য গিয়েছিল 2 বছর আগে। সেখানে মৌরিনের পরনে একটা হলুদ রঙের 3 পিস, ওড়নাটা এক সাইডে খুলে দেওয়া, হাঁটু ভাঁজ করে তাতে মুখ গুজে রাখা। মুখ না দেখেই কেমন যেন উদাসীন মনে হচ্ছে ছবিটাতে, যেমনটা তাকে কখনো লাগে না, অন্তত তুর্য তো দেখেনি। মৌরিনকে দেখে বোঝাই যায় না সে এখন খুশিতে আছে নাকি দুঃখে। যেন সে একজন যন্ত্রমানব। মাঝে মধ্যে হাসে, তবে কখনো মন খারাপ মনে হয় না। এই আইডিটা আরো ঘুরে দেখার ইচ্ছে হলো তুর্যের। নিজের অজান্তেই অ্যাড ফ্রেন্ডে ক্লিক করল সে। 1 মিনিট না কাটতেই সে যেন নিজের মধ্যে ফিরে আসে। সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেয় ফ্রেন্ড রিকোয়েস্ট। কি করছিল সে? একটা মেয়েকে নিজে থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে, যা তুর্য জীবনেও করেনি। একটা মেয়ে সম্পর্কে জানার জন্য তার এত কৌতূহল। প্রোফাইল থেকে বেরিয়ে এলো তুর্য, এমনকি সেই আইডি থেকেই বেরিয়ে এলো। যার তার সম্পর্কে এত বেশি ভেবে ফেলাটা ঠিক হচ্ছে না, মোটেই ঠিক হচ্ছে না। সকাল সকাল আবারও সকলে শুটিং সেটে এসে পৌঁছেছে। রাতুল ও নাকি কাল রাতেই ফিরেছে ঢাকায়, তাই ও কিছুক্ষণ এর মধ্যেই চলে আসবে। শুটিং শুরু হতে এখনো কিছুটা সময় বাকি, তাই তুর্য, তন্নি আর কো আর্টিস্টরা স্ক্রিপ্ট নিয়ে নাড়াচাড়া করছে। মৌরিনও দাঁড়িয়ে আছে সামনেই, আপাতত তার কোনো কাজ নেই। কিছুক্ষণ বাদেই রিকশা নিয়ে সেখানে উপস্থিত হলো রাতুল। রিকশার ভাড়া মিটিয়ে এগিয়ে আসতেই তন্নি কপাল কুঁচকে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। রাতুল তো সবসময় বাইক নিয়েই আসে, আজ তাহলে রিকশায় এলো কেন? একটু লেট হয়ে গেল না? মৌরিন এদিকে। মৌরিনকে ডাকতে ডান হাতটা উঁচু করতেই রাতুলের মুখ থেকে আহ শব্দ, আর্তনাদ বেরিয়ে আসে। চোখ মুখ কুঁচকে হাতটা সোজা করে সে। তন্নি সঙ্গে সঙ্গে ছুটে যায় তার কাছে। রাতুল সামনেই ছিল। তন্নি শঙ্কিত কণ্ঠে তাকে বলে, কি হলো ভাইয়া? আপনি বসুন, বসুন তো এখানে। আরে তেমন কিছু হয়নি। তন্নি কোনো কথা শুনল না, রাতুলকে ধরে নিয়ে বসালো চেয়ারে। রাতুল একটা হাফ হাতার নীল রঙের টি শার্ট পরে থাকায় হাত সম্পূর্ণ দৃশ্যমান ছিল। সেদিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে যায় তন্নির। হাতের কনুই বরাবর সামনের দিকে ব্যান্ডেজ দেওয়া, তার উপরে মাসলস এর দিকে অনেকটা জায়গা জুড়ে লাল হয়ে আছে, থেকে থেকে রক্ত জমাট বেঁধে আছে এমন। চোখ চিকচিক করে ওঠে তন্নির। হাতের সেই জায়গায় নিজের হাত রেখে রাতুলের দিকে তাকিয়ে বলে, হাতে কি হয়েছে এগুলো? এমন লাল হয়ে আছে কেন? তন্নিকে এমন ভয় পেতে দেখে রাতুল বা হাত উঁচিয়ে তাকে শান্ত করার জন্য সামান্য হেসে বলে, কিছু হয়নি বলছি তো। তুমি ভয় পাচ্ছ কেন? আসলে কাল ব্লাড দিয়ে হয়েছিল তাই। ব্লাড দিলে কারো হাতের এমন বাজে অবস্থা হয়? মজা করছেন আমার সঙ্গে?
রিল্যাক্স তন্নি, আহামরি কিছু তো হয়নি। আসলে একবারে হয়নি, কয়েকবার ট্রাই করতে হয়েছিল, তাই এমন অবস্থা। তন্নি হঠাৎ রেগে গিয়ে বলে, কোন ফালতু লোকে ব্লাড নিতে আসছিল? কাজ না পারলে করতে আসে কেন? আমি সামনে পেলে তাকে। রুবেল ভাই তখন পাশে এসে বলে, তুই এত হাইপার হচ্ছিস কেন? ব্লাড দিলে অনেক সময় হয় এমন, অভিজ্ঞ না হলে এই সমস্যাটা হয়। রাতুল ও সম্মতি জানিয়ে বলে, ঠিক বলেছেন ভাই, ইন্টার্নি স্টুডেন্ট ছিল মেবি, তাই এই অবস্থা। 4 বারের বেলায় গিয়ে ব্লাড পেয়েছে। কথাটা বলে তন্নির দিকে তাকায় রাতুল। তন্নি এমনভাবে সেই হাতের দিকে তাকিয়ে আছে যেন এখনই তার চোখ থেকে জল গড়িয়ে পড়বে। তন্নি, আমি ঠিক আছি কিন্তু। রাতুলের দিকে তাকিয়ে তন্নি করুণ সুরে বলে, খুব ব্যথা হচ্ছে তাই না? রাতুল কয়েক সেকেন্ড তন্নির দিকে তাকিয়ে থেকে মাথা নেড়ে না সূচক মতো জানায়। তন্নি এবার রাতুলের কপালে গালে হাত দিয়ে বলে, বললেই হলো ব্যথা করছে না। গাটাও তাও বেশ গরম মনে হচ্ছে, নিশ্চয়ই এই ব্যথার জন্যই জ্বর এসেছে। আপনি আসতে গেলেন কেন বলুন তো এই অবস্থায়? আপনাকে থাকতে হবে না এখানে, বাসায় গিয়ে রেস্ট করুন। এদিকটা মৌরিন সামলে নেবে। রাতুল এবং তন্নির দিকে তাকিয়ে মাথা নাড়ল মৌরিন। তন্নি আবারও রাতুলের হাতের দিকে তাকিয়ে বলল, ওই তো, মৌরি দেখে নিতে পারবে। আপনি বাসায় যান রাতুল ভাই। রাতুল কিছু বলার আগেই তুর্য নিজের চেয়ার থেকে উঠে আড়মোড়া ভেঙে বলল, হ্যাঁ ভাইয়া চলে যান। বলা তো যায় না, এখানে থেকে আপনার শরীর খারাপ করলে পরে প্রোডাকশন হাউজের নামে কেউ আবার মামলাও করে ফেলতে পারে। তুর্যের কথায় কথা সে নিজে এবং রুবেল দুজনেই হাসতে শুরু করল। হাসার মাঝেই তুর্য তাকালো মৌরিনের দিকে, মৌরিন একটুও হাসছে না। সে স্বাভাবিক দৃষ্টিতে তন্নির দিকে তাকিয়ে আছে। রাতুল 2 আঙুল কপালে স্লাইড করে বলল, তন্নি তুমি কিন্তু খামোখাই টেনশন করছো। বেশ, খামোখাই করছি। তবুও আপনি বাসায় যান, গিয়ে রেস্ট করুন। রাতুল খানিকক্ষণ তাকিয়ে রইল তন্নির উদাস মুখপানে। তন্নি অতিরিক্ত রিয়ক্ট করছে, তবে এটা খারাপ লাগছে না রাতুলের কাছে। রাতুল গলা ঝেড়ে মৌরিনের দিকে তাকিয়ে বলল, স্ক্রিপ্টগুলো নিয়ে এসো এদিকে, আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আর কোনো দরকার হলে ফোন করো, বাসায় আছি। মৌরি স্ক্রিপ্টগুলো নিয়ে রাতুলের সামনে গেল। রাতুল কয়েক মিনিটে ওকে কিছু বুঝিয়ে দিয়ে আবারও রিকশায় উঠে নিজের ফ্ল্যাটে চলে যায়। তুর্য আরও একটা জিনিস খেয়াল করেছে, মৌরিনের পরনে সেই সেলোয়ার কামিজ যেটা প্রোফাইল পিকচারের ছবিতে ছিল। কিছুক্ষণের মধ্যেই শুটিং শুরু করা হলো, খুব বেশি সময় লাগল না। অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের শুট শেষ হয়ে গেল। আর বাকি একদিন, তাহলেই সম্পূর্ণ নাটকের শুটিং কমপ্লিট হবে। রুবেল তুর্যের কাছে এসে বলে, 3 দিন পর থেকে নেক্সট নাটকের শুটিং শুরু হবে, মনে রাখিস কিন্তু। আর আল্লাহর ওয়াস্তে এবার আবরাজ এর সাথে কোনো ঝামেলা করিস না। শেষের কথাটা পছন্দ হলো না তুর্যের। কপাল বিরক্তির ভাঁজ ফেলে বলল, ঝামেলা হলে আমাকে নিয়েন না কাস্টিংয়ে। এত ঠেকা পড়ে নাই আমার ওর সাথে কাজ করার, আর ঝামেলা আমি শুরু করি না ভাইয়া। প্রতিবার ঐশা লাই তো শুরু করে সবকিছু। আরে বাপ, আমি তো জাস্ট বলার কথা বললাম। তো এই কথা ওকে গিয়ে বলুন না। আমার অত টাইম নেই শুধু শুধু ঝামেলা লাগানোর। আচ্ছা আচ্ছা, আমি ওকেও বলে রাখব। আশা করি এবার তোরা শুটিং সেটে যুদ্ধ লাগিয়ে দিবি না। থেমে যায় তুর্য। তন্নি এরই মধ্যে ঝটপট নিজের হাতব্যাগটা নিয়ে এসে বলে, তুর্য, রুবেল ভাই আমি আসছি। হ্যাঁ, ওই দাঁড়া, ট্রেন মিস হয়ে যাচ্ছে তোর। কপাল কুঁচকে বলে তুর্য। তন্নি ঘড়ির দিকে তাকিয়ে বলে,
এত কথা বলতে পারবো না, কাজ আছে আমার। গেলাম আমি। গাড়িতে উঠে স্থান ত্যাগ করে তুর্য। আশেপাশে জড়ো হওয়া মানুষ তন্নিকে না পেলেও তুর্যকে ছাড়ছে না। এছাড়া নতুন নাটক সম্পর্কে কথা বলার জন্য মিডিয়ার লোকেরাও এসেছে, তাই আজ আর তাড়াহুড়ো করতে পারল না তুর্য। ধীরে সুস্থে এগিয়ে গেল সেদিকে। রুবেলকেও যেতে হবে। এরই মধ্যে মৌরিনও তার কাছে এসে বলল, সবকিছু গুছিয়েই রেখেছি ভাইয়া, কাল ঠিক টাইমে চলে আসব। আজ আসি তাহলে। রুবেল কিছুটা চিন্তিত মুখশ্রী নিয়ে চেয়ারে বসে বলল, সে না হয় যাবে, তবে 3 দিন পর কিন্তু নতুন এক নাটকের শুটিং শুরু হবে, তৈরি থেকো। তোমাকেও আসতে হবে। আপনাকে চিন্তিত লাগছে রুবেল ভাই? আর বলো না, প্রচুর চিন্তায় আছি। শুটিং সেটে এবার কি যে হয় আল্লাহ মালুম। নতুন নাটকে দুজন মেইন ক্যারেক্টার বুঝলে, একটা তুর্য আরেকটা আবরাজ। আর এই দুজনের বাস্তব জীবনে সম্পর্কটা হলো সাপে নেউলে। একজন আরেকজনের থেকে কি করে উপরে উঠবে সেই চিন্তায় মগ্ন। ঝামেলাও লাগে, তাই আগে একবার দুজন কাজ করেছিল একসাথে। সে কি ঝামেলা! মিডিয়াতেও তো জানাজানি হয়েছিল বিষয়টা, দেখোনি তুমি? না, ওভাবে দেখা হয়নি। পারবে পারবে, 2 দিন বাদেই দেখতে পারবে। আরও তুর্য আছে একটা কনফিউজিং ক্যারেক্টারে। এই নিয়ে আবরাজ এসে কি যে করবে। মাথায় হাত চলে যায় রুবেলের। এখন কেবল দোয়া করা ছাড়া অন্য কোনো উপায় নেই। ইন্ডাস্ট্রিতে কখনো কেউ সামনাসামনি নিজেদের ক্ষোভ প্রকাশ করে না, তবে তুর্য আর আবরাজ দুজনেই ভিন্ন। তারা সামনাসামনি ঝগড়া শুরু করে দেয়। হাতের ব্যথাটা আসলেই বাড়ছে, সঙ্গে জ্বরটাও বাড়ছে। তা বুঝতে পেরেই রাতুল নাপা খেয়ে শুয়েছিল বিছানায়। এই ফ্ল্যাটে সে একাই থাকে, আগে একজন রুমমেট থাকতো, এখন থাকে না। রাতুল নিজেই রান্না করে খায়, তবে আজ উঠতে ইচ্ছে করছে না। রান্নাও করা হয়নি, তাই রাতুল ভেবে রেখেছে একটু পরে উঠে খাবার অর্ডার করে নেবে। তবে তা আর করতে হলো না। কলিং বেল এর আওয়াজ পেয়ে বিরক্ত হয়ে বিছানা থেকে ওঠে রাতুল। তবে এগিয়ে গিয়ে দরজা খুলতেই তন্নিকে দেখে বিরক্তি কেটে যায় তার। তুমি এখা। কথা শেষ করতে পারল না রাতুল। তার আগেই বাসায় প্রবেশ করে তন্নি, তার হাতে একটা বড় শপিং ব্যাগ। তন্নি সেটা টেবিলের উপর রেখে নিজে এসেই দরজা লাগিয়ে দেয়। এরপর টেবিলের কাছে গিয়ে শপিং ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে নেয়। রাতুল বিস্মিত হয়ে তার কাছে এসে বলে, তুমি এই সময় এখানে কি করে এলে? শুটিং শেষ হয়ে গেছে, এত তাড়াতাড়ি? তন্নি এবার রাতুলের দিকে তাকিয়ে বলে, শুটিং শেষ হয়েছে 1.5 ঘন্টা আগে। তখনই তড়িঘড়ি করে বাড়িতে গিয়ে রান্না করে আনলাম আপনার জন্য। এই অসুস্থ অবস্থায় আপনাকে রান্না করতে হবে না। আরে তুমি আবার এত ঝামেলা করতে গেলে কেন? আমি তো বাহিরে থেকেই অর্ডার করিয়ে নিতে পারতাম। করাননি তো? তাহলে আর করাতেও হবে না। তন্নি এগিয়ে এসে রাতুলের কপালে হাত দিয়ে চেক করে বলে, এখন তো জ্বর নেই, আপনি জলদি জলদি খেয়ে নিন তো। তারপর নিজের ব্যাগ থেকে একটা ঔষধের পাতা বের করে বলে, তারপর এই ঔষধটা খেয়ে নেবেন, তাহলে হাতের ব্যথাও সেরে যাবে তাড়াতাড়ি। এসবের কিন্তু কোনো দরকার ছিল না। চেয়ারে বসে কথাটা বলল রাতুল। তন্নি তাতে পাত্তা না দিয়ে প্লেটে খাবার নিতে লাগলো, তারপর সেটা এগিয়ে দিল রাতুলের দিকে। রাতুল ও আর কথা না বাড়িয়ে হাত ধোয়ার জন্য চেয়ার থেকে উঠতে যাবে, তখনই তন্নি তাকে বাধা দিয়ে বলে, না না, আপনি বসুন। কথাটা বলে একটা বাটিতে পানি নিয়ে আসে তন্নি। রাতুল কেবল অবাক হয়ে তার কাজগুলো দেখছে। তন্নির ডাকে ধ্যান থেকে বেরিয়ে এসে হাতটা তুলতে নেবে, তখনই আবারও ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয় সে। তবে রাতুলের চেয়ে বেশি ব্যথা যেন তন্নিই পেল। করুণ সুরে বলল,
ইস, আমি তো ভুলেই গেছিলাম আপনার ডান হাতে ব্যথা। না না, আপনাকে কষ্ট করে খেতে হবে না। আমি খাইয়ে দেই আপনাকে। না না তন্নি, তুমি এমনিতেই অনেক করেছ, আমি নিজেই খেতে পারবো, সমস্যা নেই। চুপ করে থাকুন, একটাও কথা বলতে হবে না। কিছুটা শাসিয়ে কথাটা বলে তন্নি। এরপর বেসিন থেকে নিজেই হাত ধুয়ে এসে রাতুলের সামনে আরেকটা চেয়ার নিয়ে বসে পড়ে রাতুলের সামনে থেকে প্লেটটা নিজের কাছে নিয়ে আসে। রাতুল তাকে বাধা দেওয়ার সুযোগটুকুও পেল না। তন্নি তার আগেই প্লেটে খাবার মাখিয়ে রাতুলের মুখের সামনে তুলে ধরল। রাতুল খানিকক্ষণ তাকিয়ে রইল তন্নির হাতের দিকে। এরপর তন্নি চোখের ইশারা করলে খাবারটা মুখে নেয় রাতুল, তবে তার দৃষ্টি সম্পূর্ণরূপে তন্নির দিকে আবদ্ধ। তার ফর্সা কপালে বিন্দু বিন্দু ঘাম এসে জমা হয়েছে, মুখশ্রীতে ক্লান্তির ছাপ স্পষ্ট। খুব মনোযোগ সহকারে রাতুলকে খাইয়ে দিচ্ছে সে, এমনভাবে মাছ বেছে দিচ্ছে যতটা রাতুল নিজেও জীবনে বাছেনি। তন্নি এক হাতে প্লেট ধরে অন্য হাতে খাইয়ে দিচ্ছে, তবে তাকে এই মহামূল্যবান কাজে বিরক্ত করছে কিছু অবাধ্য চুল। সেই সকালে বিনুনি করেছিল, তাই সামনে থেকে অনেকটা চুল এলোমেলো হয়ে চোখের উপর এসে পড়ছে। হাতের সাহায্য ব্যতীত তা সরাতেও পারছে না তন্নি, যার দিকে অনেকক্ষণ তাকিয়ে একটা অদ্ভুত কাজ করে বসল রাতুল। নিজের বাম হাত বাড়িয়ে তন্নির কপালে এসে পড়া চুলগুলো অতি যত্ন সহকারে কানের পিছনে গুজে দিল সে। মুহূর্তেই হাত থেমে গেল তন্নির, বিস্মিত চোখে তাকালো রাতুল এর দিকে। খাবার প্রায় শেষ, তখন তন্নিকে এভাবে তাকাতে দেখে থতমত খেয়ে যায় রাতুল। দ্রুত নিজের হাত সরিয়ে নেয় সে, তন্নি এখনো ওভাবেই তাকিয়ে আছে। রাতুল কিছুটা অপ্রস্তুত হয়ে গলা ঝেড়ে বলে, আই থিংক ইউ আর টায়ার্ড, তোমার বাড়ি গিয়ে রেস্ট নেওয়া উচিত। আপনি কি করে বুঝলেন আমি টায়ার্ড? একইভাবে তাকিয়ে কথাটা বলল তন্নি। রাতুল তাকালো তার দিকে, একটু আগে থাকা ক্লান্তির ছিটেফোঁটাও নেই তার মুখে, বরং যেন অত্যাধিক প্রফুল্ল লাগছে তাকে। রাতুল স্মিত হেসে বলে, ওটা তো এমনিতেই বোঝা যায়। এমনিতেই বুঝে গেলেন। চুপ করে যায় রাতুল। তন্নি এবার আর তাকে অপ্রস্তুত করতে চাইল না, তাই প্লেটটা টেবিলের উপর রেখে বলল, জাকগে, রাতের খাবারও এখানেই রাখা আছে, শুধু গরম করে খেয়ে নেবেন কেমন? মাথা নাড়ায় রাতুল। তন্নি চেয়ার থেকে উঠে বেসিনে গিয়ে নিজের হাত ধুয়ে নেয়। রাতুলও স্বস্তির নিঃশ্বাস ছেড়ে পাশ থেকে নিজের ফোনটা হাতে নেয়। স্ক্রোলিং করতে গিয়ে একটা নিউজে চোখ আটকে যায় তার। তন্নিও এতক্ষণে তার সামনে এসে দাঁড়িয়েছে। রাতুল একবার ফোনের দিকে আরেকবার তন্নির দিকে তাকাচ্ছে। তা দেখে ভ্রু কুঁচকে নেয় তন্নি। জিজ্ঞাসু দৃষ্টিতে রাতুলের দিকে তাকাতেই সে ফোনটা এগিয়ে দেয়। তন্নি ফোনটা হাতে নিতেই স্ক্রিনে তুর্য আর তার একটা ছবি ভেসে ওঠে, নাটকেরই একটা শ্যুটের ছবি। কোনো একটা ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লিখা, তবে কি এবার সত্যি সত্যি প্রেমের সম্পর্কে জড়ালেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তন্নি এবং তুর্য। এ যেন রাবণে বানাদি জড়ি। রাগে ফুঁসতে শুরু করে তন্নি, নিজের ফোন হলে বোধ হয় এখনই ছুঁড়ে মারত। তার উপর এমন বানোয়াট নিউজ রাতুলের সামনেই পড়ল। যদি রাতুলও এমন কিছু ভেবে নেয়। তন্নি রাতুলের দিকে তাকিয়ে রেগেমেগে বলতে থাকে, এদের না কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া উচিত। কি সব বানোয়াট নিউজ বানিয়ে রেখেছে। নাটকের একটা সিন এমনভাবে ক্যাপশন দিচ্ছে যেন এই পেজ যদি আমি নষ্ট না করে দিয়েছি। শেষ পর্যন্ত তুর্য। আরে তুর্য তো আমার ভাইয়ের। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই যাচ্ছে তন্নি। রাতুল উঠে দাঁড়িয়ে তাকে থামিয়ে বলে, আরে এত হাইপার হচ্ছ কেন? ওদের তো কাজই এমন নিউজ বানানো। তুর্য আর তোমার রিলেশন কেমন তা তো আমরা সবাই জানি।
তবুও ওরা এমন নিউজ করবে কেন? রাতুল হাসতে লাগলো এবার। তন্নির হাত থেকে ফোনটা নিয়ে আরেকটু নিচে গেল, স্ক্রোল করে আরেকটা নিউজ দেখে আরো জোরে জোরে হাসতে শুরু করে রাতুল। নিউজটাতে আবরাজ আর তুর্যের একটা মুখোমুখি ছবি এডিট করা, ক্যাপশনে দেওয়া, দ্বিতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন বর্তমানে মেয়েদের দুই হার্টথ্রোব ইলহাম আফসার তুর্য এবং আবরাজ শাহ। তবে কি আরও এক ধামাকার অপেক্ষা? তন্নিও এবার হাসতে শুরু করলো, রাতুলের দিকে তাকিয়ে বলল, এরা একটা জিনিস মিস করেছে, তুর্য আর আবরাজ ভাইয়ের সঙ্গে দিয়াও আছে এই নাটকে। সেই রকম একটা মজা হবে, তাই না? একদম। আর যাওয়া যাবে না, সামনে রাস্তা বন্ধ। আমি তো একটু আগেও এলাম, তখন তো বন্ধ ছিল না। কি জানি আফা, আপনিই দেখেন এই জায়গা দিয়ে যাওয়া সম্ভব? সামনের দিকে তাকায় মৌরিন, আসলেই যাওয়া সম্ভব নয়। অনেক মানুষ জড়ো হয়ে আছে, ক্যামেরা লাইটিং এ ভর্তি। ছোট করে নিঃশ্বাস ছেড়ে রিকশা থেকে নেমে গেল মৌরিন, একটা শপিং কমপ্লেক্স এর সামনে জায়গাটা। রিকশা ভাড়া মিটিয়ে সামনে এগিয়ে যায় মৌরিন, এখন কিছুটা সামনে এগিয়ে আবার নতুন রিকশা নিতে হবে। কাঠফাটা রোদের মধ্যে এই বাড়তি ঝামেলায় বিরক্ত হয় মৌরিন। ভিড়ের মধ্যে গিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে দেখা করার বিন্দুমাত্র ইচ্ছে নেই মৌরিনের, বোঝাই যাচ্ছে কোনো সেলিব্রিটি আছে এখানে। মৌরিন পাশ কাটিয়ে চলে যেতে নিলেই তার কানে আসে কিছু কথা। রিসেন্টলি আপনার নতুন কাজের খবর পেলাম, খুব দ্রুতই নাকি শুটিং শুরু হচ্ছে। আবারও আপনাকে আর তুর্যকে একসঙ্গে দেখতে পাবে শুনে কিন্তু মেয়েরা ভীষণ এক্সাইটেড। আপনি কতটা এক্সাইটেড এই কাজ নিয়ে? খুব বেশি এক্সাইটেড বলা যায় না, আমার কাছে এগুলো খুব বেশি ম্যাটার করে না। আর আমি অলওয়েজ নিজের কাজের দিকে নজর দেই, বাকিরা কারা থাকলো না থাকলো তা নিয়ে আমি ভাবি না। অনেক ক্ষেত্রে শোনা যায় আপনি নাকি তুর্যকে হিংসে করেন। এই কথা কতটা সত্য? হু ইজ তুর্য ম্যান? ও ইন্ডাস্ট্রিতে এসেছে কতদিন? ওর সাথে আমি হিংসে কেনই বা করব? বাট আই থিঙ্ক সিনিয়র অ্যাক্টরদের সাথে সবার বিহেভিয়ারটা ঠিক করা উচিত। কথাটা কি ইনডিরেক্টলি তুর্যকে বললেন? সবাইকেই বললাম, নতুন এসে আবার অনেকে নিজেদের বড় ভাবতে শুরু করে দেয়। আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস, অ্যানাদার কোয়েশ্চেন। ভিড় থেকে বেরিয়ে আসতে সক্ষম হল মৌরিন। চোখে না দেখলেও টুকটাক কথা শুনে বুঝল এখানে সেই আবরাজই এসেছে। মনে মনে তাচ্ছিল্যের হাসি হাসল মৌরিন। কেমন মানুষ এরা! জনসম্মুখে ইন্ডাস্ট্রির অন্য একজনকে নিয়ে এমন কথা বলছে। অবশ্য অবাক হওয়ার কিছু নেই, তুর্যও এমনই করবে তা নিয়ে মৌরিনের মনে কোনো সন্দেহ নেই। অহংকার পতনের মূল জানা সত্ত্বেও এরা নিজেদের নিয়ে অহংকার করতে ব্যস্ত, নিজে উপরে যেতে ব্যস্ত, অন্যকে ছোট করতে ব্যস্ত। অথচ এরা বুঝতেই পারছে না, অন্যকে ছোট করে কখনো নিজে বড় হওয়া যায় না। মৌরিন অবাক হলো কেবল একটি বিষয়ে, পাবলিকলি শত্রুতা প্রকাশ করা দেখে। সহসা এমনটা হয় না, এসব ক্ষেত্রে অনেকের মাঝেই শত্রুতা থাকে, তবে গোপনে। তারা এগুলো কখনোই মিডিয়ার সামনে প্রকাশ করে না খুব একটা। তবে এখানে শুধু গোপনে নয়, প্রকাশ্যে দ্বন্দ্ব হচ্ছে দুজনের মাঝে। শুটিং শুরু হওয়ার আগেই এমনটা হচ্ছে, তাহলে এরপর কি কি হবে? তুর্য: আসবো বাবা। বিছানায় পা দুলিয়ে বসে হাতে ফোনটা নিয়ে রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ছিল তুর্য। দরজা খোলাই রেখেছে, ইলমার কণ্ঠ শুনে দরজার দিকে তাকিয়ে ফোনটা পাশে রেখে ছোট করে উত্তর দেয়, এসো। হাতে থাকা ট্রেটা নিয়ে ঘরে প্রবেশ করলেন ইলমা। কখন ছেলের মাথায় কি চলে তিনি নিজেই বুঝতে পারেন না, তাই ঘরে ঢোকার আগে জিজ্ঞেস করে নেন। ট্রেটা টেবিলের উপর রেখে তাতে থাকা বাটিটা হাতে তুলে নেন ইলমা। হাসিমুখে তুর্যের পাশে বসে বলে, দেখ তোর পছন্দের কাস্টার্ড বানিয়েছি।
আবরাজের সেই ইন্টারভিউটা দেখে মেজাজ বিগড়ে আছে তুর্যের। কাস্টার্ড যদিও তার ভীষণ পছন্দ, তবে এখন মোটেই খেতে ইচ্ছে করছে না। তাই অন্যদিকে মাথা ঘুরিয়ে বলে, খাবো না, নিয়ে যাও। চিন্তিত হন ইলমা। বাটিটা পাশে রেখে তুর্যের পিঠে হাত বুলিয়ে বলে, কেন খাবি না? একটু আগে তো ঠিকই ছিলি, হঠাৎ কি হলো? এত প্রশ্ন। মায়ের চিন্তিত মুখের দিকে তাকিয়ে থেমে যায় তুর্য। কপালের ভাঁজ সরে যায় তার। অদ্ভুতভাবে মনে পড়ে যায় পরশুদিন এর একটি ঘটনা। সেটে সবাই বসে টুকটাক কথা বলছিল, মৌরিনও বসেছিল পাশেই। খুন বেশি কথা না বললেও টুকটাক সাড়া দিচ্ছিল। এমন কথার মাঝেই তন্নি মৌরিনকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা মৌরিন, তোমার বেস্ট ফ্রেন্ড কে বলতো? সময় নেয় না মৌরিন। মুচকি হেসে সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আমার মা। মা তোমার বেস্ট ফ্রেন্ড? মাই আমার বেস্ট ফ্রেন্ড। কারণ মায়ের সাথেই আমি নিজের সব কথা শেয়ার করতে পারি, ভালো মন্দ সব কিছু। আমার মতে মা হলো আমার বেস্ট পথপ্রদর্শক। মায়ের কথা শুনে চলাটাই শ্রেয়। ছোটবেলা থেকে আমার যে কোনো সমস্যার সলিউশন মায়ের কাছেই চেয়েছি। বেশি রাগ হলেও মাকে বলেছি, খুব খুশি হলেও মাকে বলেছি। তাই মা হলো আমার সেরা বন্ধু। ইলমার ডাকে ভাবনা থেকে বেরিয়ে এলো তুর্য। হঠাৎ মৌরির এই কথাটা মনে করার কারণটা ধরতে না পারলেও হুট করেই যেন ইলমার প্রতি অদ্ভুত ভালোবাসা জেগে উঠল তার। শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ের দিকে। মৌরি কি ঠিক বলেছে? মা কি সবচেয়ে সেরা বন্ধু? তুর্য একটু বড় হওয়ার পর থেকে কখনোই নিজের কোনো কথা ইলমার সাথে শেয়ার করেনি। বরং তিনি কিছু জিজ্ঞেস করলে দু একটা ধমক দিয়ে বসিয়ে রেখেছে, বাবাও এই নিয়ে কিছু বলেনি। তবুও ইলমা জিজ্ঞেস করেছেন, তুর্যকে অস্থির হতে দেখলে তিনি নিজেও অস্থির হয়ে বারংবার জানতে চেয়েছেন। মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেছে, কি হয়েছে বাবা? আজও তেমনটাই হলো। ইলমা তুর্যের মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? প্রতিবার এর উত্তরে ধমক দিলেও আজ আর ধমক দেওয়া হলো না তুর্যের। ইলমা তাতে খুব একটা খেয়াল না করে বাটিটা আবার হাতে নিয়ে বলেন, ঠিক আছে, বলতে হবে না। কিন্তু এটা খেয়ে নে, মা কত ভালোবেসে বানিয়েছি বলতো। তোর বাবা বলেছে খুব মজা হয়েছে, তুই খেয়ে দেখ এবার। ইলমার হাতে থাকা বাটিটার দিকে তাকালো তুর্য। কয়েক সেকেন্ড চুপ থেকে ইলমার উদ্দেশ্যে বলে বসল, তুমি খাইয়ে দাও। বিস্মিত চোখে তুর্যের দিকে তাকালো ইলমা, ঠোঁটজোড়া তার আপনা আপনি পৃথক হয়ে গেল। একটি বড় হওয়ার পর থেকেই তুর্য কারো হাতে খেতে চায় না। অসুস্থ হলেও সে নিজের হাতেই খাবে। একবার ভীষণ জ্বর হওয়ায় ইলমা জোর করে খাইয়ে দিয়েছিল তাকে, তখনও সে নিজ হাতেই খেতে চেয়েছিল, কিন্তু সেই অবস্থাতে ছিল না। এক হাত নিয়ে তুর্যের কপাল স্পর্শ করে দেখলেন ইলমা। অবাক হয়ে বললেন, কি হয়েছে তুর্য? জ্বর তো নেই তাহলে? অযথাই হাসি পেল তুর্যের, অথচ কয়েক মিনিট আগেই তার মাথা গরম ছিল। তুর্য ঠোঁটজোড়া প্রশস্ত করে হেসে বলল, খাইয়ে দিলে দাও, না হলে নিয়ে যাও ওটা। ইলমা ব্যতিব্যস্ত হয়ে বললেন, ওমা, দেব না কেন? অবশ্যই দেব, কতদিন বাদে তুই আমার হাতে খেতে চেয়েছিস, আর আমি খাইয়ে দেব না? খুব যত্ন করে ছেলেকে কাস্টার্ড খাইয়ে দিলেন ইলমা। কয়েক চামচ খাইয়ে বললেন, ভালো হয়েছে। ভালোই হয়েছে। আরো খুশি হলেন ইলমা, চোখে মুখে তার আনন্দের আভা ফুটে উঠল। তুর্যও চুপচাপ খেয়ে নিল পুরোটুকু। অন্য দিনের চেয়েও যেন একটু বেশি মজা হয়েছে। সত্যিই কি তাই? নাকি মা খাইয়ে দিচ্ছে বলে অন্যরকম শান্তি লাগছে? এই ভাবনাগুলো আগে তো কখনো তুর্যের মাথায় আসেনি, ভাবতেই চায়নি।
তাহলে আজ কেন আসছে? বেশি করে ভাবতে ইচ্ছে করছে কেন? মৌরিন এর শান্ত কণ্ঠে বলা কথার কি এতই জোর? আরেকটু নিয়ে আসি। মাথা নাড়িয়ে সম্মতি জানায় তুর্য। ইলমা তৎক্ষণাৎ গিয়ে আরো এক বাটি কাস্টার্ড নিয়ে এসে খাইয়ে দিতে লাগলেন তুর্যকে। এর মাঝেই জিজ্ঞেস করলেন, হুট করে রেগে গিয়েছিলি যে? সব ঠিক আছে তো? তুর্য সঙ্গে সঙ্গে উত্তর দিল, আমার ট্যালেন্ট অনেকে স্বীকার করতে পারছে না আম্মু, আমার পপুলারিটি দেখে হিংসে হচ্ছে তাদের। ইলমা অতি শান্তভাবে মৃদু হেসে বললেন, এটা তো জগতের নিয়ম, কেউ কাউকে উপরে যেতে দেখতে পারে না, তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করে। তবে জয়টা শেষ পর্যন্ত পরিশ্রমেরই হয়। সবাইকে সম্মান করলে দু একজনের কটূক্তি কানেই নিতে হবে না, বুঝলি? তুর্য বাঁকা হেসে বলে, সম্মান? হাহ, সম্মান মাই ফুট। আমি শুধু একটা কথাই জানি, আই নিড টু গো অন দ্য টপ। আর আমার সেই যোগ্যতা আছে, অবভিয়াসলি সবার উপরে আমিই থাকব। তুর্যের এই কথাটা খুব একটা পছন্দ না হলেও কিছু বললেন না ইলমা। এই এক জিনিস, এই অহংকার জিনিসটা ছোটবেলা থেকেই বাসা বেঁধেছে তুর্যের মনে। সে নিজেই মনে করে সে সকলের থেকে বেস্ট, সবার উপরে থাকার অধিকার একমাত্র তারই আছে। ইলমাও নিজের ছেলেকে উপরে উঠতে দেখতে চান, তবে এই অহংকারটা যদি বাদ দিতে পারত তুর্য। এই নিয়ে মাথা ঘামালেন না ইলমা, সে আজ ভীষণ খুশি। তাই অন্য কথা ভেবে চিন্তা করার কোনো দরকার নেই। আবারও সেই গতদিনের মতো ছাদের দোলনায় বসে আছে তুর্য। সঙ্গে ফোনের স্ক্রিনে ঘুরছে মৌরিন এর আইডি। একবার উপরে যাচ্ছে তো একবার নিচে। মেয়েটার কথাবার্তা কেমন অদ্ভুতভাবে আঘাত করে তাকে, এত ধারালো কেন তার কথাগুলো? প্রতিটা কথাই যেন গাম্ভীর্যতাপূর্ণ, একবার কানে গেলে তা বারবার মনে পড়তে বাধ্য। এটা কি বাকি সবার ক্ষেত্রেও হয়েছে, নাকি কেবল তুর্যের ক্ষেত্রেই এমনটা হচ্ছে? আপাতত সেসব ভাবার ইচ্ছে নেই তুর্যের। বর্তমানে তার ইচ্ছে কেবল একটাই, মৌরিনকে জানা। তবে সামনাসামনি তার সঙ্গে কথা বলতে চাওয়া অসম্ভব। একটা প্রেস্টিজ আছে তুর্যের, সঙ্গে তার মধ্যকার ইগো নামক বস্তুটিও প্রখর। কখনোই সে মৌরিনকে সামনাসামনি কিছু জিজ্ঞেস করতে পারবে না, এটা তার ইগোতে লাগবে। তাই বাধ্য হয়ে বেছে নিল ভার্চুয়াল পন্থা। তবুও নিজের আইডি থেকে মৌরিনের সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করল তুর্য। কোনোভাবে মৌরিন যদি বুঝতে পেরে যায়, সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না, তাই নিজের সেকেন্ড আইডি থেকেও মৌরিনকে মেসেজ দিল না তুর্য। নতুন নামে খুলল একটি ফেক আইডি। তার দ্বারাই মৌরিনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো তুর্য। দীর্ঘ 30 মিনিট যাবৎ অপেক্ষা করছে তুর্য, তবে মৌরিন তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করল না। যদিও এটা ফেক আইডি, অচেনা ব্যক্তির রিকোয়েস্ট অনেকেই অ্যাকসেপ্ট করে না, এটাই স্বাভাবিক। তবে বিষয়টা তুর্যের ইগোতে লাগলো। নিজের উপর রাগ পোষণ করেই ছাদ থেকে সোজা ঘরে চলে এলো সে। ভাবতেই অবাক লাগছে, মৌরিন এর সাথে কথা বলার জন্য কিনা ফেক আইডি খুলল। কিন্তু সেই মৌরিনই তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করল না। ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে কিছুক্ষণ এদিক ওদিক পায়চারি করল তুর্য। কপালের ভাঁজগুলোতে রাগের আভা স্পষ্ট, মুখভঙ্গি গম্ভীর। না চাইতেন নিজেকে আবারও বোঝালো, হয়তো মৌরিন অনলাইনেই আসেনি। আবারও খানিক বাদে ফোনটা হাতে নিল তুর্য। না, এখনো অ্যাকসেপ্ট হয়নি রিকোয়েস্টটা। তবে খেয়াল করল মৌরিন এর আইডিতে ফ্রেন্ডস এর সংখ্যা 2 জন বেড়ে গেছে, ফলোয়ার সংখ্যা বাড়েনি। অর্থাৎ মৌরিন নিজে কিছুক্ষণের মধ্যে এই দুজনের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। কিন্তু তুর্যের সেই ফেক আইডি থেকে দেওয়া রিকোয়েস্ট সে অ্যাকসেপ্ট করল না। রাগটা টগবগ করে বেড়ে গেল, নাক ফুলিয়ে কয়েকবার নিঃশ্বাস ছেড়ে আইডি থেকে বেরিয়ে এলো তুর্য। এই মুহূর্তে তার অকারণেই রাগ হচ্ছে মৌরিন এর উপর।
তার মনে হচ্ছে মৌরিন ভাব দেখিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে না। না করুক, আমার কি। কথাটা ভেবেই নিজের আসল আইডিতে ঢুকলো তুর্য। নোটিফিকেশন এর কারণে আইডি হ্যাং হওয়ার পালা। এই আইডিটা তুর্যের আসল নামেই। নোটিফিকেশন চেক করতে গিয়ে তুর্যের সামনে এলো আবরাজের সেই ক্লিপ। ইনডিরেক্টলি সে তুর্যকে অপমান করেছে সেখানে। কমেন্ট বক্সে অনেকে মেনশন দিয়েছে তুর্যকে। কিছু কমেন্টস চেক করে বাঁকা হাসল তুর্য। তার সব ফ্যান ফলোয়ার্সরা এক প্রকার ঝড় তুলে ফেলেছে সেখানে। মাথার পিছনে হাত দিয়ে বিছানায় গা এলিয়ে দিল তুর্য। চোখ বন্ধ করে মুখ খুলে বড় নিঃশ্বাস ছাড়ল। নিজের মনকে শান্ত করে ভাবতে চাইল। ইউ আর দ্য বেস্ট তুর্য। আমার পথে কাটা এলে তা নিজেই উপড়ে পড়বে। বাট আই ওয়ান্ট মোর এন্ড মোর এন্ড মোর। দুদিনের মেয়েকে নিয়ে চিন্তা করা আমার সঙ্গে যায় না, একদমই যায় না। জ্বরে কাবু হয়ে বিছানায় শুয়ে আছে নির্ঝর। এই ফ্ল্যাটে মূলত সে আর তার এক বন্ধুই থাকে। সেই বন্ধু আবার দুদিন আগে নিজের বাড়িতে গেছে, তাই ফ্ল্যাটে একাই ছিল নির্ঝর কিছুক্ষণ আগে পর্যন্ত। তবে এই আধা ঘন্টা আগেই বাসায় উপস্থিত হয়েছে জ্যোতি এবং তার মা। সিলেটের বাড়ি খালি রেখে জ্যোতির মা বাবা মেয়েকে সঙ্গ দিতে 2 বছর হলো ঢাকাতেই থাকছেন। নির্ঝরকে জন্ম থেকে দেখছেন তিনি, ভীষণ স্নেহ করে তাকে। নিজের ছেলে না থাকায় নির্ঝরকেই ছেলের চোখে দেখে। এত জ্বর নিয়ে ছেলেটা একা বাসায় থাকবে তা আর হতে দেননি তিনি। তাই তো রাতে রান্না করেই জ্যোতিকে নিয়ে চলে এসেছেন। আজকে তারা এখানেই থাকবে। কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল নির্ঝর। একটু আগেই জ্বরটা কম ছিল বলে কিছু খেতে পেরেছে। এখন আবার সেই গা কাঁপানো জ্বর। এমনটাই হয় তার ক্ষেত্রে। জ্বর দুদিন থাকলে সেই দুদিনেই ভুগিয়ে ছাড়বে। মুখের উপর থেকে কেউ কম্বলটা সরিয়ে নিতেই চোখ মুখ কুঁচকে নেয় নির্ঝর। বিরক্তি নিয়ে চোখ খুলতেই সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখে জ্যোতিকে। সমস্যা কি? সরালি কেন এটা? জ্যোতি বিছানায় বসে বলে, ওমা, তুমি জানো না। জ্বর হলে এমন কম্বল পেঁচিয়ে রাখতে হয় না। আরো ফ্যান ছেড়ে দিতে হয়। ফ্যানটা ছেড়ে দেই। এমন সময় জ্যোতির মা জেসমিন হাতে একটা বলে পানি নিয়ে ঘরে প্রবেশ করতেই নির্ঝর তার দিকে তাকিয়ে বলে ওঠে, মামনি, তোমার মেয়েকে কেন আনতে গেলে বলতো? ও তো আমায় সুস্থ করার বদলে আরো অসুস্থ বানিয়ে দেবে। জ্যোতি বিপরীতে গিয়ে বলে, আমি কি ভুল কিছু বলেছি আম্মু? জেসমিন বোলটা রেখে বলল, এই ব্যাপারে কিন্তু জ্যোতি ভুল কিছু বলেনি নির্ঝর, এটা মানতে হবে। নির্ঝর কোনো উত্তর না দিয়ে চোখ বন্ধ করে রইল। জেসমিন জ্যোতির উদ্দেশ্যে বললেন, ওর মাথায় জলপট্টি দিয়ে দিত। শুধু ঔষধে জ্বর নামবে বলে মনে হচ্ছে না। আমি একটু প্লেটগুলো গুছিয়ে রেখে আসি। চলে গেলেন জেসমিন। নির্ঝর মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করেছিল। জ্যোতি পানিতে রুমালটা হালকা ভিজিয়ে প্রথমেই নির্ঝরের গালে চেপে ধরতে গেল, তবে নির্ঝর ঠিক তার আগেই ওর হাত চেপে ধরে বলে, হয়েছে, তোর আর সেবা করতে হবে না। যা তো এখান থেকে, ঘুমোতে দে আমাকে। জ্যোতি হাতটা ছাড়িয়ে রুমালটা চেপে নিয়ে নির্ঝরের কপালে ঠিক করে লেপটে দিয়ে রাগী ভাব নিয়ে বলে, তা আর করব কেন? তোমার দিয়া এসে তো সেবা করে দিয়ে যাবে, তাই না? তা এই জ্বরে বেহাল অবস্থা, সে খোঁজ নিয়েছে একবারও? নেবেও না। ওই শেষ পর্যন্ত আমার কাছেই ফিরতে হবে। নির্ঝর ভ্রু কুঁচকে বলে, তার মানে? কিছু না। ছোট করে উত্তর দেয় জ্যোতি। নির্ঝর কপাল থেকে রুমালটা সরিয়ে বিছানায় হেলান দিয়ে বসে বলে, চশমাটা দে তো। জ্যোতি পাশ থেকে চশমাটা নিয়ে নির্ঝরের হাতে দিয়ে বলে, চশমা দিয়ে কি করবে এখন? নির্ঝর চশমাটা চোখে দিয়ে আবারও জ্যোতির দিকে তাকিয়ে বলে, টেবিলের ড্রয়ারে একটা জিনিস রাখা আছে, নিয়ে আয়।
জ্যোতি ভ্রু কুঁচকে টেবিলের ড্রয়ার থেকে সেই বাক্সটা নিয়ে এসে বলে, আমাকে কি চাকর মনে হয় নাকি? খুলে দেখ ওটা। জ্যোতি একবার তাকায় হাতে থাকা বাক্সটার দিকে, কোনো ঘড়ির বক্স মনে হচ্ছে। নির্ঝরের কথায় সেটা খুলতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে জ্যোতির। নির্ঝর এর দিকে তাকিয়ে বলে, এটা আমার। না ডিয়ার, তোর হাতে পরিয়ে চেক করাচ্ছি আর কি। ভেঙচি কেটে হাসিমুখে ঘড়িটা হাতে পরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে জ্যোতি। প্রতিবার নির্ঝর ওকে জন্মদিনের 1 সপ্তাহ আগেই কিছু না কিছু গিফট দিয়ে দেয়। তবে এবার না দেওয়ায় একটু মন খারাপও হয়েছিল তার। 2 দিন আগেই দিয়ে দিলাম, এবার আর খ্যাচ খ্যাচ করবি না আমার সাথে। ভালোই তো দিনক্ষণ মনে রাখছো, প্রেমে টেমে পড়লে নাকি আমার। 2 সেকেন্ড জ্যোতির দিকে তাকিয়ে থেকে দম ফাটিয়ে হাসতে লাগলো নির্ঝর। জ্যোতি সরু চোখে তাকিয়ে রইল তার দিকে। অনেকক্ষণ বাদে নির্ঝর হাসি থামিয়ে বলল, দারুণ এন্টারটেইনমেন্ট দিলি কিন্তু। এবার যা তো এখান থেকে, ঘুমোতে দে। কম্বলটা টেনে নিয়ে আবারও শুয়ে পড়ল নির্ঝর। জ্যোতি কিছুক্ষণ বসে বেরিয়ে গেল ঘর থেকে। এটা নতুন কিছু নয়। নির্ঝর সবকিছুই যেন মজা হিসেবে নেয়। তবে বর্তমানে তার থেকে হাতের ঘড়ির উপরই বেশি মনোযোগ দিল জ্যোতি। নিজের ফোনটা হাতে দিয়ে কয়েকশো ছবি তুলতে লাগলো ঘড়িটার সঙ্গে। বিছানায় বসে নিজের চুল বেঁধে নিচ্ছিল মৌরিন। চুল খোলা রেখে তার শোয়ার অভ্যেস নেই। ফোনটা পাশেই রাখা ছিল। চুল বেঁধে চিরুনি রেখে এসে ফোনটা হাতে নিতেই সেখানে রিমির কল আসে। মৌরিনের মনে পড়ল রিমি তাকে সকালেও 2 বার কল করেছিল, শুটিং সেটে থাকায় তখন আর কল রিসিভ করেনি। আর দেরি না করে ফোনটা রিসিভ করতেই রিমি একনাগারে বলতে লাগল, ফোন কই রাখিস তুই বইন? মানে মানুষ মরে গেলেও তো বোধ হয় তোকে পাওয়া যাবে না। কাজে ছিলাম জানিসই তো। তাহলে কল ব্যাক তো করবি অন্তত। মনে ছিল না রে, না হলে তো করতামই। কিন্তু তুই এত রেগে যাচ্ছিস কেন? হয়েছেটা কি? কি হয়েছে সেটা বললে তোর মাথায় বাজ পড়বে। হেয়ালি না করে কি হয়েছে বল। বিরক্তি নিয়েই শেষ কথাটা বলে মৌরিন। তবে রিমির পরবর্তী কথা শুনে চুপ করে যায় সে। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার বেশ ভালোই অভ্যাস রয়েছে মৌরিনের। 2 সেকেন্ডের জন্য সেই চিরচেনা রূপ থেকে বেরিয়ে এলেও মুহূর্তেই নিজেকে সামলে নেয় মৌরিন। অন্যদিকে মৌরিনের থেকে প্রতিউত্তর না পেয়ে রিমি আবারও বলে, মৌ, শুনতে পাচ্ছিস তুই? নাহিদ ভাইয়া ভার্সিটি অবধি চলে এসেছিল। মৌরিন চোখ বন্ধ করে কয়েকবার বড় বড় নিঃশ্বাস নিয়ে বলল, তো আসতেই পারে, নিজের শহরে ফিরেছে, যে কোনো জায়গায় যেতেই পারে। মৌরিন তুই বুঝতে পারছিস না, উনি তোর খোঁজ করতে এসেছিল। আমি যতটা খেয়াল করেছি তাতে হয়তোবা এখনো কিছু জানতে পারেনি, তবে জানতে কতক্ষণ? ওয়েট রিমি, তুই কি ভাবছিস আমি কারো থেকে পালাতে এখানে এসেছি? আমি ভয় পাই কাউকে? আমি সেটা বলতে চাইনি মৌ। তাহলে কি বলতে চাইছিস? একটা কথা ভালো করে জেনে রাখো, আমি কখনো কোথাও পালিয়ে যাইনি আর যাবও না। আমি কেবল একটুখানি শান্তি চেয়েছি। আর তার জন্যই কাউকে আমার বর্তমান ঠিকানা জানাতে চাইনি আর চাচ্ছিও না। তবে কেউ যদি জেনেও যায় তাতে আমার কিচ্ছু যায় আসে না। মন থেকে বলছিস তো? নাহিদ ভাই তোর সামনে গিয়ে দাঁড়ালে ব্যাপারটা ভালো হবে। তাচ্ছিল্যের সুরে হেসে মৌরিন বলে, একজন রাস্তার লোক আমার সামনে এলো বা না এলো তাতে আমার কি? মৌরি, অবাক হয়ে বলে রিমি। মৌরিন জানালার পাশে গিয়ে দাঁড়ায়। শরীরে জড়িয়ে রাখা ওড়নাটা একদিকে সরে যায়। চোখ বন্ধ করে কিছুক্ষণ শীতল বাতাস অনুভব করে মৌরিন। জানালায় পিঠ ঠেকিয়ে বলে ওঠে, অবাক হওয়ার কি আছে?
আমি তাকে রাস্তার লোকই মনে করি, এমনকি সে তার চেয়েও নিকৃষ্ট। সে তো নিজের ভুলটা বুঝতেও পারে মৌ। ভালো তো, ভুল বুঝতে পারা ভালো। তবে ভুল শুধরে নেওয়া সোজা নয়, এক্ষেত্রে সম্ভবও নয়। আর না আমি তা চাই। তার জন্য বিন্দুমাত্র অনুভূতিও কি তোর মধ্যে নেই মৌ? না, নেই। ছিলই না কখনো। তুই শিওর? 110%? আর কিছু? চুপ করে রইল রিমি। খানিক বাদে অসহায় কণ্ঠে বলল, মৌ, কোনোভাবে কি ফিরে আসা যায় না? যায় না? কেন যায় না? আমি জানি তুই কারোর কথার ধার ধারিসনি কখনো, তাহলে কেন অন্যদের জন্য? কারোর জন্য নয়, নিজের জন্য। হাতের সাহায্যে জানালার গ্রিল ছুঁয়ে চোখ বন্ধ করে নেয় মৌরিন। শান্ত কণ্ঠে বলে, আমায় কেউ ফুটবল করতে পারবে না রিমি। তবে ওই শহর আমায় ফুটবল করে দিচ্ছিল, ক্লান্তি অনুভব করছিলাম আমি। মনে হচ্ছিল নিজের জোর হারিয়ে ফেলছি। আমি পরীক্ষার মুখোমুখি হতে পছন্দ করি, কঠিন থেকে কঠিনতর পরীক্ষাও আমি দিতে প্রস্তুত। নিজের উপর বিশ্বাস আছে আমার, আমি চাইলে সব করতে পারি। তবে আমার চিন্তাধারা বদলে যাচ্ছিল। ওই কাটা বিছানো পথটা আমি চাইলেই পাড়ি দিতে পারতাম, তবে আমি সেটা চাইনি। বলতে পারিস এই ক্ষেত্রে একটু স্বার্থপরতা করলাম। নিজের জন্য কঠিন এই পথটাকে সহজ করলাম নিজ দায়িত্বে। আমার চলার পথটা ফুলে সজ্জিত নয়, বিষাক্ত কাটার মাঝে সরু পথে হেঁটে যেতে হবে আমায়, আর তা নিজ বুদ্ধিতেই। নিজের বুদ্ধির প্রশংসা করি আমি, তবে যেই বস্তু আমার বুদ্ধি লোপ পাওয়ার কারণ হবে তা আমার জীবন থেকেও বিতাড়িত হবে। দীর্ঘশ্বাস ছাড়ল রিমি। মৌরিনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, যদি তা কোনো ব্যক্তি হয়? ঠোঁট প্রশস্ত করে হাসে মৌরিন। প্রশ্নের উত্তরে বলে, তা হবে না। নিজেকে চিনি আমি, আব্বু ব্যতীত কোনো ব্যক্তি আমায় আজ পর্যন্ত দুর্বল করতে পারেনি, পারবেও না। যদি পারে? যদির কথা আমি বলতেই চাইছি না। যদি বলতে কোনো শব্দই আমি ভাবতে চাই না। দোয়া করি মৌ, কোনো ব্যক্তি তোর দুর্বলতা হয়ে না আসুক, সে আসুক তোর শক্তি হয়ে, সাহস হয়ে, তোর ছায়া হয়ে। চাইছি না ছায়া অন্ধকারে, কিন্তু সেই ছায়াও আমাদের কিঞ্চিৎ ভয় পাইয়ে দেয়। কথায় পারবো না তোর সঙ্গে। মৃদু হাসে মৌরিন। মায়ের পরে কাউকে নিজের বেস্ট ফ্রেন্ড হিসেবে দাবি করলে সেটা হবে রিমি। এই মেয়েকে না চাইতেও অনেক কিছু বলে ফেলে, আর রিমি ওর সব কথা শোনে। সে বলে, তোর কথাগুলো অনেক মোটিভেশন দেয় আমায়, মোটিভেশনাল স্পিকার হয়ে যেতে পারিস কিন্তু। এখন রিমির সাথে সাথে রাতুলও মাঝে মধ্যে এই কথা বলে। দুদিন আগেই তো বলছিল, তুমি কিন্তু কথা দিয়েই মানুষের মনে দাগ কেটে দিতে পারবে মৌরিন। আরও কিছুক্ষণ কথা বলে ফোন কাটে মৌরিন। জানালার সামনে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছে। নিজের দু একজন শুভাকাঙ্ক্ষীদের কথা শুনে মাঝে মধ্যে হাসি পায় মৌরিনের। কি এমন কথা বলে সে? খুব একটা ভেবেচিন্তে ও তো বলে না কিছু, তবে একদম মুখে এলেই বলে দেয় এমনটাও নয়। মৌরিন খেয়াল করে দেখল তার অর্ধেক বেনি করে রাখা চুলগুলো এখন পুরোটাই খুলে গেছে। ছোট করে নিঃশ্বাস ফেলে আবারও নিজের বিনুনি করাতে মনোনিবেশ করে সে। 6 দিনের শেষে কাঙ্ক্ষিত নাটকের শুটিংয়ের সমাপ্তি ঘটল। টানা শুটিং চলেছে 6 দিন, ফলে সকলেই ক্লান্ত। এমনকি তন্নির একসঙ্গে দুটো নাটকের শুটিংয়ের কাজ চালাতে হয়েছে। যথেষ্ট পরিশ্রমী মেয়ে না হলে এতটা ধকল নিয়ে হয়তো অসুস্থই হয়ে পড়ত। রাতুলও নিজেকে সুস্থ মনে করে আর শুটিং সেটে এসেছে। শেষ দিনের শুটিং না এলে নিজের কাছেই খারাপ লাগবে। তাছাড়া হাতের ব্যথাটাও এখন খুব একটা গাঢ় নয়। তবুও তন্নি এখন অবধি 10-12 বার জিজ্ঞেস করেছে এসে। শুটিংয়ের চেয়ে রাতুলের প্রতি যেন তার মনোযোগ বেশি।
সবশেষে শুটিং শেষ করে সকলে একত্রিত হয়ে গোল হয়ে বসে আছে। রুবেল, রাতুল, তন্নি, তুর্য, মৌরিন সহ আরও 4-5 জন উপস্থিত আছে সেখানে। মৌরিনকে তন্নি নিজের পাশে এনে বসিয়েছে। মৌরিনকে খুব ভালো লাগে তার, খুব চুপচাপ তবে নার্ভাস নয়। অনেকেই প্রথম প্রথম সেটে এলে অস্থির হয়ে যায়, তবে মৌরিনের ক্ষেত্রে তেমনটা হয়নি। তাকে আজ অবধি এতটুকুও নার্ভাস হতে দেখেনি তন্নি, আর এই বিষয়টাই তার বেশি পছন্দের। আত্মবিশ্বাসে ভরপুর মৌরিনকে তাই বেশ পছন্দ হয়েছে তন্নির। রাতুল ফোনে কথা বলা শেষ করে বলে, আম্মা অনেক জেদ করছে, মনে হয় এবার সিলেট যেতেই হবে কদিনের জন্য। তন্নি উৎসাহিত হয়ে বলে, ভালো তো, আমিও অনেক দিন কোথাও ঘুরতে যাচ্ছি না। আর সিলেট তো গিয়েছি সেই 2 বছর আগে, আরেকবার যাওয়া উচিত। তন্নি তুর্যকে হালকা ধাক্কা দিয়ে বলে, এই তুর্য, চলো না সবাই মিলে সিলেট যাই ট্যুরে। নির্ঝরকেও সাথে নিয়ে যাব। নির্ঝরের কথা শুনে রাতুল বলল, বেচারা নাকি জ্বরে পড়েছে, তাহলে ওর সঙ্গে তো দিয়াকেও নিয়ে যাওয়া যায়। তুর্য চোখ বড় বড় করে বলে, মাফ চাই ভাই, আমার ঢাকা শহরই যথেষ্ট সুন্দর, আর কোথাও যেতে হবে না। রুবেলও এবার মজার ছলে বলে, ভাবা যায়। তুর্যও কিনা এখন দিয়াকে ভয় পাচ্ছে। সবাই একসঙ্গে হাসতে লাগলো, যা দেখে বিরক্ত হলো তুর্য। রাতুল হাসি থামিয়ে মৌরিন এর উদ্দেশ্যে বলল, ভালো কথা মৌরিন, রিমিও তোমার কথা বলছিল অনেকবার। একবার গিয়ে কিন্তু ঘুরে আসতে পারো, আম্মুও খুশি হবে আর রিমি তো লাফাবে। মৌরিন স্মিত হেসে বলে, ইচ্ছে নেই ভাইয়া। তন্নি মৌরিন এর দিকে তাকিয়ে বলে, কেন গো, কি সুন্দর শহর, তোমার মন খারাপ হয় না বুঝি? মৌরিন হাসির মাত্রা বাড়িয়ে বলল, হয় না তো। তুর্য দৃষ্টি স্থাপন করল মৌরিন এর দিকে। গতকাল নিজেকে অনেক বুঝিয়েছে, মৌরিন এর ব্যাপারে আর ভাববে না, ঠিক করেছে। তবুও কয়েক ঘন্টার ব্যবধানে আবারও সৃষ্টি হচ্ছে সেই কৌতূহল, যার মাত্রা ক্রমশ বেড়েই চলেছে, কমার কোনো নামই নিচ্ছে না। সকাল থেকে আর জ্বর আসেনি নির্ঝরের, এবার বোধ হয় একটু আগেই সুস্থ হয়ে গেল। ভালোই হয়েছে, এবার দিয়াকে কনভিন্স করতে পারবে ঠিক করে। সেই উদ্দেশ্যেই ফ্রেশ হয়ে এসে কল করল দিয়াকে। দুবার রিং হতেই কলটা রিসিভ করল দিয়া। নির্ঝর হাসিমুখে বলল, গুড মর্নিং ডিয়ার। দিয়া বিরক্ত হয়ে উত্তর দেয়, মর্নিং তুমি গুড হতেই তো দিচ্ছ না। কত সুন্দর ঘুমোচ্ছিলাম, দিলে তো ঘুমটা ভাঙিয়ে। হোয়াটস ইয়োর প্রবলেম নির্ঝর? আরে আরে রাগ করছো কেন? আমি তো তোমার খবর নিতেই কল করলাম। আমার অত খবর নিতে হবে না। আর শুনে রাখো, আমাকে সান্ত্বনা দেওয়ারও কোনো দরকার নেই। বাহ, তার মানে তুমি তুর্যর শোক থেকে বেরিয়ে আসতে পেরেছ। দ্যাটস গ্রেট। একদমই না। তুর্যকে আমি এত সহজে হাতছাড়া হতে দেব নাকি? ওকে তো আমি বিয়ে করবই। নির্ঝর হতাশ হয়ে বলে, কি দরকার বলতো? তুমি তুর্যের কাছে যাবে, ও আবার তোমাকে অপমান করবে। তোমাকে এভাবে অপমানিত হতে দেখে কি আমার ভালো লাগে বলো? দিয়া কিছুটা ঢঙের সুরে বলে, তুর্যের অপমানিত আমার কাছে ভালোবাসা। উফ, হিজ ভয়েস। ওর ওই রাগী লোক। হায়, জাস্ট অসাম। বিরক্ত হয় নির্ঝর, এই মেয়েকে কিছুতেই বোঝাতে পারছে না। সে তুর্যের জন্যই জান প্রাণ দিয়ে দিচ্ছে। কান থেকে কেউ ফোনটা কেড়ে নিতেই নির্ঝর ভ্রু কুঁচকে তাকায় সেদিকে। জ্যোতি ততক্ষণে ফোনটা কেটেও দিয়েছে। নির্ঝর উঠে দাঁড়িয়ে বলে, কাটলি কেন কলটা? তোমার অধঃপতন দেখে অবাক হচ্ছি আমি। কেমন প্লে বয়দের মতন কাজ করছো তুমি। এই এই কি বললি তুই? সাহস তো কম না।
জীবনে এই একটা মাত্র মেয়ের প্রেমে পড়লাম আর তুই বলছিস কিনা প্লে বয়দের মতো বিহেভ করছি। জ্যোতি বিছানায় বসে বলে, তুমি নাদিয়ার প্রেমে পড়নি বুঝলে, শুধু শুধুই নির্লজ্জের মতো ওর পিছনে ঘুরে বেড়াচ্ছ। তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি? একবার সাজেশন চাইলাম, তখন তো কিছু বলিসনি, আর এখন আমার কান ভাঙাচ্ছিস। সারা জীবন কি আমাকে সিঙ্গেল থাকতে বলছিস তুই? জ্যোতি পাশে তাকিয়ে বলে, তা কেন চাইব? একটা ভালো মেয়ে পছন্দ করলে তো কিছু বলতাম না। নির্ঝর ওর পাশে বসে কোমরে হাত দিয়ে বলে, আচ্ছা, তা কোথায় পাবো সেই ভালো মেয়ে? সামনে, পিছনে, ডানে বামে তাকালেই তো পেয়ে যাবে। চোখটাকে একটু কাজে তো লাগাও। চার চোখ থেকে লাভটা কি যদি নিজের উপযুক্ত মেয়ে খুঁজেই বের করতে না পারো? হয়েছে তোর বলা, এবার বের হ তো এখান থেকে। আমি আমার উপযুক্ত মেয়ে খুঁজে নিয়েছি। খানিকক্ষণ করুণ চোখে নির্ঝরের তাকিয়ে রইল জ্যোতি। উঠে দাঁড়িয়ে আরো কিছুক্ষণ দাঁত কিরমির করে তাকালো তার দিকে। পরবর্তীতে নির্ঝরের মুখে আর কিছু না শুনে ঘর থেকেই বেরিয়ে এলো জ্যোতি। মনে মনে কিছু পরিকল্পনা কষল। নির্ঝরকে একটা শিক্ষা দেওয়ার খুবই প্রয়োজন। দুদিন বাদেই সেই কাঙ্ক্ষিত ক্ষণ চলে এলো। আজ থেকেই সেই নতুন নাটকের শুটিং শুরু হবে। আজকের শুটিং একটা ডুপ্লেক্স বাড়িতে হবে। সবাই সেখানেই উপস্থিত হয়েছে, কেবল দিয়া বাদে। এখন পর্যন্ত কোনো ঝামেলা সৃষ্টি হয়নি, কেননা তুর্য আর আবরাজ একে অপরের সঙ্গে কথাই বলেনি। দেখা হওয়ার পর শুধু একবার হাত মিলিয়েছিল, তারপর নিজেদের মতো বসে আছে। মৌরিন নিজের মতোই টুকটাক কাজ করছে। সবাই এখন অপেক্ষা করছে দিয়ার জন্য। সব জায়গায় তার দেরিতে আসার অভ্যাস হয়ে গেছে। আরও মিনিট পাঁচেক পরেই বাড়িতে প্রবেশ করল দিয়া। পরনে একটা টাইট টপস এবং জিন্স, চোখে সানগ্লাস, সঙ্গে মুখে কয়েক কেজি মেকআপের প্রলেপ, হাতে ব্র্যান্ডেড ঘড়ি এবং পার্স। দিয়া প্রবেশ করতেই আবরাজ নিজের সানগ্লাসটা খুলে তার দিকে হা করে তাকিয়ে রইল। চেয়ার থেকে উঠে তার কাছে গিয়ে বলল, ওয়াও দিয়া, ইউ আর লুকিং সো গর্জিয়াস। দিয়া কিছুটা ভাব নিয়ে থ্যাঙ্কস বলেই আশেপাশে নজর দিল। একটু পিছনে তুর্যকে দেখতে পেয়েই সে দাঁত বের করে হেসে দ্রুত পায়ে তুর্যের দিকে এগিয়ে যেতে যেতে বলে, তুর্য। তুর্য ফোনের মধ্যেই ডুবে ছিল, তাই দিয়ার আশাটা খেয়াল করেনি। তবে দিয়া এমন লম্বা করে ডাক দিতেই চোখ বড় বড় করে তার দিকে তাকায় তুর্য। দিয়া দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরলে চাইলেই তুর্য আগে থেকে হাত বাড়িয়ে তাকে আটকে দেয়। থেমে যায় দিয়া, হাসিমুখেই বলে, হায় তুর্য। তুর্য ফোনের দিকে দৃষ্টি স্থাপন করে বিরক্তিভরা কণ্ঠে উত্তর দেয়, হ্যালো। দিয়া তুর্যের সামনে ঘুরে ফিরে নিজের চুল ঝাপটা মেরে জিজ্ঞেস করে, আমায় ভালো লাগছে তুর্য? তুর্য না তাকিয়েই বলে, হুম। পিছনে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে আবরাজ। রাগে শরীর জ্বলছে তার। তুর্যকে মোটেই সহ্য করতে পারে নাও। এই তো 2-3 বছর আগেও মেয়েদের সবচেয়ে বড় হার্ট থ্রোব ছিল আবরাজ। তবে তুর্য এই ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে নিজের জায়গাটা একটু একটু করে ফুটবল হয়ে পড়ছে। যদিও আবরাজ এর ফ্যান ফলোয়ার্স এখনো অনেক, তবে সেগুলো অর্জন করতে তার 6 বছরের বেশি সময় লেগেছে। সেখানে তুর্য প্রায় সমপরিমাণ ফলোয়ার্স পেয়েছে মাত্র 2-2.5 বছরে। দিয়ার মতন সুন্দরী মেয়েকে যে কেউ এক দেখাতে পছন্দ করবে, আবরাজের ক্ষেত্রেও তাই হয়েছে। একটা অ্যাডে মডেল হিসেবে দিয়ার সঙ্গে কাজ করেছিল আবরাজ। সেই থেকেই দিয়াকে পছন্দ হয়ে গেছে তার। ইগোর জায়গা থেকে সরাসরি বলতেও পারছে না, আর দিয়া তাকে খুব বেশি পাত্তাও দিচ্ছে না। অন্যদিকে সে তুর্যর পিছনে পড়ে আছে, যে কিনা ওর দিকে ফিরেও তাকায় না। নিজের মান সম্মানে লাগলো বিষয়টা।
তুর্য সব দিক থেকে আবরাজ এর উপরে যেতে চাইছে, যা আবরাজ কখনোই হতে দেবে না। শুটিং শুরু হলো। আজ প্রথম দিন রুবেল সবাইকে এই নাটক সম্পর্কে ধারণা দিচ্ছে যেন তারা কাজটা ভালো করে করতে পারে। আর যাই হোক, কাজের ক্ষেত্রে দিয়া ব্যতীত এখানে বাকিরা সবাই মনোযোগী। তাই সকলেই মনোযোগ দিয়ে শুনছে রুবেল এর কথা। তবে দিয়ার আসল মনোযোগ এখন তুর্যের দিকে। তা অবশ্য খেয়ালও করেছে রুবেল, তবে সে আর কিছু বলেনি। দিয়াকে বুঝে সুঝেই এই কাজে নেওয়া হয়েছে, কেননা এখানে একজন সুন্দরী ন্যাকা মেয়েই দরকার ছিল। আর ইন্ডাস্ট্রিতে বর্তমানে নতুন এর মধ্যে সবচেয়ে সুন্দর দিয়াকেই বলা যায়। যদিও তন্নিও ভীষণ সুন্দর, তবে তাকে অমন ন্যাকা ক্যারেক্টারে মানায় না। সে তেমন ক্যারেক্টারে কাজ করবেও না। প্রথম দিনের শুটিং ঠিকভাবেই শেষ হলো। তুর্য আর আবরাজের একে অপরের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়নি। কারণ আজকে দুজনের আলাদা আলাদা শুট ছিল, একসঙ্গে কিছুই করতে হয়নি। তবে দিয়ার সঙ্গে শুট ছিল তুর্যের। দিয়া তো তাতেই মহাখুশি। পারলে সে শুটিং এর মধ্যেই তুর্যের কোলে চড়ে বসে থাকে। সবাই নিজেদের ড্রেস চেঞ্জ করে নিল, বেরোনোর জন্য প্রস্তুতিও নিল। তুর্য নিজের শার্ট এর হাতা কনুই অবধি গুটিয়ে রেখেছে, চোখে মুখে পানি দিয়ে এসেছে মাত্র। চুলের সামনের অংশও সামান্য ভিজে আছে। দূর থেকেই তুর্যকে দেখতে পেয়ে কিছুক্ষণ হা করে তাকিয়ে রইল দিয়া। মুখ থেকে একটা কথাই বেরোলো তার, হাউ হ্যান্ডসাম। একটা বুদ্ধি এলো দিয়ার মাথায়, পায়ে তার হিল জুতো ছিল। ইচ্ছে করে তুর্যের সামনে দিয়ে হাঁটতে লাগলো সে। তুর্যের নজর ফোনের দিকে, তাই সে দিয়াকে খেয়াল করল না। হুট করে দিয়ার সঙ্গে ধাক্কা লাগতেই হাত থেকে ফোনটা পড়ে যায় তুর্যের। মেজাজটা বিগড়ে যায় সঙ্গে সঙ্গেই। দিয়া ইচ্ছে করে পড়ে যাওয়ার অভিনয় করতেই তুর্য তার এক হাত ধরে দাঁড় করিয়ে রাগী গলায় বলে, সমস্যা কি দিয়া? চোখে দেখতে পাও না তুমি? কষ্ট পেল দিয়া। সে তো ভেবেছিল একটা রোমান্টিক মোমেন্ট তৈরি হবে, কিন্তু হলো তো উল্টোটা। ফোনটা তুলল তুর্য। ঠিকই আছে এখনো। দিয়ার কথার অপেক্ষা না করেই আবারও ফোনের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো সে। ঠিক সেই সময় অপর দিক থেকে মৌরিনও হাতে স্ক্রিপ্ট নিয়ে এগোচ্ছিল। তার নজর ছিল স্ক্রিপ্টের দিকে, ফলে তুর্যকে দেখতে পায়নি সে। ফলস্বরূপ তুর্যের কাঁধের সঙ্গে হালকা ধাক্কা খেল মৌরিন। নিজে না পড়লেও হাত থেকে স্ক্রিপ্টগুলো পড়ে গেল তার। এক নজর তুর্যের দিকে তাকিয়ে দ্রুত স্ক্রিপ্টগুলো তুলে নিল সে। এরপর উঠে দাঁড়িয়ে বলল, সরি, আমি খেয়াল করিনি। কপাল কুঁচকে তার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তুর্য। এরপর ছোট করে উত্তর দিল, ইটস ওকে। পাশে দাঁড়িয়েই সম্পূর্ণ বিষয়টা লক্ষ্য করল আবরাজ। খটকা লাগলো তার। একই ঘটনায় তুর্য দিয়াকে ধমক দিল আর মৌরিনকে বলল, ইটস ওকে। না, ব্যাপারটা নিয়ে ভাবতে হচ্ছে। বৃষ্টির কারণে শুটিং বন্ধ ছিল দুদিন। অবশেষে আজ আবারও শুটিং সেটে হাজির হয়েছে সকলে। দিয়া নেই আজ, আছে আবরাজ, তুর্য আর বাকি সহকর্মীরা। আজকের শুটিংয়ে তুর্যকে কিছুটা ভিলেইন টাইপ লুক দেওয়া হবে, আবরাজ থাকবে স্বাভাবিক। তুর্য এমন চরিত্রে খুব একটা অভিনয় করে না, তবে এটা অনেকটা বড় বাজেটের নাটক। রুবেল ও জোর করছিল বলে রাজি হয়েছে তুর্য। পরবর্তীতে ভাগ্যক্রমে আবরাজও যুক্ত হয়েছে এই কাজে। মৌরিন বরাবরই সময়ের ব্যাপারে সচেতন, তাই সে আগেভাগেই এসে সবার স্ক্রিপ্ট গুছিয়ে নিচ্ছে। এমনকি সে এখন রুবেলকেও কিছু কিছু বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। তুর্য আজ দেরি করে আসছে, তবে আবরাজ আগেই এসেছে। মৌরিন তার কাছে স্ক্রিপ্ট নিয়ে গিয়ে বলে, স্যার, এটা আপনার আজকের স্ক্রিপ্ট, একটু দেখে নেবেন। আবরাজ স্ক্রিপ্টটা নিতেই মৌরিন চলে আসতে নেয়। তবে তাকে আটকে দেয় আবরাজ। সে উঠে দাঁড়িয়ে হাসিমুখে বলে, আরে আমাকে স্যার ডাকছো কেন?
ভাইয়া ডাকলেই পারো। মৌরিন সৌজন্যমূলক হেসে মাথা নাড়ায়। আবরাজ আবারও তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি মৌরিন? জি ভাইয়া। নাইস নেম। কিন্তু আমি খুব অলস, মৌ বলেই ডাকি। আপনার যা ইচ্ছে। আর অপেক্ষা করে না মৌরিন। অন্যান্য আর্টিস্টদের স্ক্রিপ্ট দিয়ে দেয়। তুর্যও চলে এসেছে খানিকক্ষণ আগেই। মূলত তার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সেটে এসে চেয়ারে বসতেই আবরাজ তাকায় তার দিকে। পায়ের উপর পা তুলে স্ক্রিপ্ট দেখতে দেখতে বলে, ভালো অ্যাক্টর হতে গেলে টাইম মেইনটেইন করা উচিত। তা না করেই কিছু মানুষ আবার নিজেকে বেস্ট অ্যাক্টর দাবি করে। হা। তেতে ওঠে তুর্য। আবরাজ এর দিকে ঘুরে বলে, অন্যের দিকে নজর না দিয়ে নিজের চরকায় তেল দেওয়া উচিত। কে কখন আসলো তার চেয়ে বেশি ম্যান্ডেটরি হলো কে কেমন অ্যাক্টিং করলো। মাইন্ড ইট। আবরাজ স্ক্রিপ্টের থেকে চোখ সরিয়ে উঠে দাঁড়িয়ে বলে, এই তুই আমার অ্যাক্টিং নিয়ে কথা বলার সাহস পাস কোত্থেকে রে? দুদিন এসেই ভাব দেখাস না এত। তুর্য ও আবরাজের মুখোমুখি দাঁড়িয়ে বুকে হাত গুজে বলে, দুদিন হোক আর 10 দিন, দর্শক কাকে একসেপ্ট করে সেটা তো পরিষ্কার দেখাই যাচ্ছে। আবরাজ দাঁত কিরমির করে তাকায় তুর্যের দিকে। তুর্য কিছুটা ভাব নিয়ে চেয়ারে গিয়ে বসে। পায়ের উপর পা তুলে বসে রুবেলকে উদ্দেশ্য করে বলে, খেয়াল রাখবেন রুবেল ভাই, নাটকে হিরোর বদলে আবার ভিলেইনকে যেন দর্শক পছন্দ করে না বসে। অপমানিত বোধ করে চেয়ারে একটা লাথি মেরে অন্যদিকে চলে যায় আবরাজ। রুবেল কিছু না বলে কেবলই ছোট করে নিঃশ্বাস ছাড়ল। এদের এসব কেচ্ছা এর আগেও দেখেছে সে। মৌরিন ও সবটাই লক্ষ্য করল, খুব একটা পাত্তা দিল না। সে নিজের কাজেই দৃষ্টি রাখছে, অন্যরা কি করলো না করলো তা নিয়ে ভাবা তার পছন্দ নয়। সেই বাড়িতেই একটা রুমে তৈরি হচ্ছিল সবাই। কেউ কেউ মেকআপ এ ব্যস্ত, কেউ আবার স্ক্রিপ্ট দেখছে। আপাতত ঘরে তুর্য, আবরাজ আর অন্য দুজন লোক রয়েছে। মৌরিন সেখানে এলো হাতে এক কাপ কফি নিয়ে। আবরাজ চেয়েছে এটা। মৌরিন সেটা আবরাজ এর সামনের টেবিলে রাখতেই আবরাজ মুচকি হেসে কফিতে চুমুক দিয়ে বেশ উৎসাহিত হয়ে বলে, দারুণ হয়েছে তো মৌ, তুমি বানালে বুঝি? মৌরিন স্বাভাবিকভাবেই উত্তর দেয়, আমি কেন বানাতে যাব? আমি তো শুধু দিয়ে গেলাম। ওহ আচ্ছা। আবরাজের এমন মৌ সম্বোধনে ভ্রু কুচকায় তুর্য। এরা আবার এমন সখ্যতা গড়ল কখন? তুর্য সেদিকে না তাকিয়েই মৌরিনকে ডাক দেয়। মৌরিন ও তার পাশে এসে বলে, জি স্যার বলুন। চুলটা সেট করে দিয়ে যাও তো। কোনরূপ বিস্মিত হল না মৌরিন, বরং শান্ত কণ্ঠে উত্তর দিল, সরি স্যার, এটা আমার কাজ নয়। আমি মেকআপ আর্টিস্টকে বলে দিচ্ছি। থতমত খেয়ে গেল তুর্য। আবরাজ এর দিকে তাকিয়ে দেখল সে ঠোঁট চেপে হাসছে। তুর্যকে থতমত খেতে দেখে বেশ মজাই পেল আবরাজ। সে হাসিমুখে মৌরিনকে ডেকে পাশে থাকা ড্রেসগুলো দেখিয়ে বলল, দেখো তো মৌ, কোনটাতে মানাবে? মৌরিন এবার আগের ন্যায় স্মিত হেসে উত্তর দেয়, এটাও আমার কাজ নয় ভাইয়া। কস্টিউম সিলেক্ট করার জন্য অন্য লোক আছে, আমি ডেকে দিচ্ছি। মৌরিন স্বাভাবিক, তবে মুখভঙ্গি অস্বাভাবিক হল আবরাজ আর তুর্যের। মৌরিন যে একই সঙ্গে দুজনকেই হুইল পাউডার দিয়ে ধুয়ে দিল, তাতে দুজনেরই মুখ বন্ধ হয়ে গেল। মৌরিন চলে গেল সেখান থেকে। আবরাজ আর তুর্য একে অপরের দিকে একনজর তাকিয়ে নিজেদের কাজে মনোনিবেশ করল। ঘরে থাকা বাকি দুজনের মিটিমিটি হাসি কারোরই চক্ষুগোচর হল না। কি একটা অবস্থা, শেষ পর্যন্ত কিনা দুজনকে একসঙ্গে লজ্জায় পড়তে হল। শুটিং চলছে এখনো, তবে মৌরিন এর কোনো কাজ নেই। সে একপাশে বসে আছে, ফোনটা হাতেই ছিল।
একটা আননোন নম্বরে কল আসতেই মৌরিন কিছুক্ষণ তাকিয়ে রইল নম্বরটার দিকে। তবে এই নম্বর আগে দেখেছে বলে মনে পড়ল না। ফলে ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। কে বলছেন? তাসনিম জিজ্ঞাসু কণ্ঠে প্রশ্ন করল অপর প্রান্তে থাকা ব্যক্তি। তাকে চিনতে পারল মৌরিন, এই ভালো নামে তাকে কিছু নির্দিষ্ট মানুষই ডাকে। স্তম্ভিত হল না মৌরিন, স্বাভাবিক থাকাটা যেন তার রন্ধ্রে মিশে আছে। অবশ্য সে আগে থেকেই আন্দাজ করেছিল এই লোকের কল আসবে তার কাছে, আন্দাজ না করলেও অবশ্য কিছুই হতো না তার। বলছি। অপর প্রান্তে থাকা ব্যক্তি উৎকণ্ঠা কণ্ঠে বলল, তুমি ফোন নম্বর চেঞ্জ করেছ? জানো কত বেগ পেতে হয়েছে তোমার নম্বর জোগাড় করতে? কোনো কথা থাকলে বলো, না হলে কেটে দিচ্ছি কলটা। না না তাসনিম প্লিজ, আমার কথাটা একটু শোনো। শুনছি তো, বলো কি বলবে। তাসনিম আমি দেশে ফিরেছি, আমার সঙ্গে একবার দেখা করবে প্লিজ। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। বাব্বা, আমার সঙ্গে তোমার কথা আছে মিস্টার নাহিদ শেখ, বাট আনফরচুনেটলি তোমার অনুরোধ রাখতে পারছি না। আমি নিজের মধ্যে ছিলাম না তাসনিম, কিন্তু আমি সম্পূর্ণভাবে নিজের মধ্যে ছিলাম আর এখনো নিজের মধ্যেই আছি। কলটা রাখলে খুশি হব। তাসনিম। নাহিদ আর কিছু বলার আগেই মৌরিন বলে ওঠে, আমার মায়ের ফোনে কল করে বিরক্ত না করার অনুরোধ রইল। মৌরিন নিজেই কেটে দিল কলটা। তার মন মেজাজ ঠিকই আছে, পানির পিপাসা পেয়েছে খুব। তাই উঠে গিয়ে পাশে টেবিলে থাকা নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে সে। পরবর্তীতে বোতলটা রাখতে গিয়েই তার চোখ যায় ব্যাগে থাকা একটা সাদা রঙের ছোট্ট কাগজের দিকে। ভ্রুকুচকে কাগজটা বের করে মৌরিন। দুটো ভাঁজ খুলতেই কমলা রঙে লেখা কিছু লাইন দৃশ্যমান হয়। কমলা রং দিয়ে কে কি লিখল? লেখাটুকু এমন ছিল, মৌরি ফুল। মানুষের চেহারা অনেক ধরনের হয়। অনেকের গায়ের রং সুন্দর হয়, আবার অনেকের চেহারার গঠন সুন্দর হয়। অনেক ক্ষেত্রে বলা হয় গায়ের রং চাপা হলেও মুখে মায়াবী ভাব। আনফরচুনেটলি তোমার মধ্যে এর একটাও নেই। তবুও কপালের মাঝে সেই কালো রঙের ছোট্ট টিপটা তোমার ক্ষেত্রে এতটা মানানসই কি করে হলো? ইতি। আগন্তুক। চোখে মুখে বিরক্তি ফুটে ওঠে মৌরিনের। এক মুহূর্ত অপেক্ষা না করে চিরকুটটা নিয়ে যায় রুবেলের নিকট। শুটিং ততক্ষণে শেষ হয়েছে। রুবেল মৌরিনকে এভাবে আসতে দেখে বলে, কি হয়েছে মৌরিন? কিছু বলবে? মৌরিন চিরকুটটা রুবেল এর সামনে ধরে বলে, কিছুক্ষণ আগে পর্যন্ত এটা আমার ব্যাগে ছিল না। তার মানে এখানকার কেউই নিশ্চয়ই এটা লিখে আমার ব্যাগে রেখে গেছে। কে লিখেছে জানি না, তবে শুটিং সেটে এভাবে ব্যাগে চিরকুট রেখে দেওয়াটা আমি পছন্দ করছি না ভাইয়া। অনুগ্রহ করে সবার উদ্দেশ্যে বলবেন সেটে কারোর সঙ্গেই এমনটা না করতে। রুবেল সায় জানালো, অর্থাৎ সে বলে দেবে সবাইকে। তবে এই চিরকুট মৌরিন এর ব্যাগে কে রেখেছে সেটা বুঝতে পারল না মৌরিন। এক কথায় বোঝার চেষ্টাই করল না। এসব নিয়ে মাথা ঘামানোর কোনো ইচ্ছে নেই মৌরিনের। তবে সেই আগন্তুক যে এই বাড়িতেই আছে সেটা আর বোঝার বাকি রইল না। শুটিং শেষ হলো আজকের মতন, সকলে নিজেদের ড্রেস চেঞ্জ করে স্থান ত্যাগ করল। মৌরিনও একই ধারায় বেরিয়ে এলো বাড়ি থেকে। কাল অন্য জায়গায় শুটিং হবে, আবারও শেষের দিনের শুটিং হবে এই বাড়িতে। আজ আর রিকশায় উঠল না মৌরিন। ঢাকায় আসার পর থেকে শুটিং সেট আর বাড়ি ব্যতীত অন্য কোথাও যাওয়াই হয়নি। সিলেটে থাকতে ভীষণ ভ্রমণপ্রেমী ছিল সে। ছোটবেলা থেকে স্বাধীনচেতা মৌরিন। নিজের মতোই চলাফেরা করত, বিভিন্ন জায়গায় ঘুরতে যেত।
আজও একটু ঘুরতে ইচ্ছে হলো মৌরিনের। ঢাকা শহরের একটা জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল তার, সেটা হলো নীলক্ষেত। আর দেরি করল না মৌরিন, নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়েই চলে গেল সেই বইয়ের রাজ্যে। মন শান্ত রাখার জন্য এমন এক জায়গায় চলে আসার বুদ্ধিটা বেশ ভালোই কাজ করে। প্রায় 30 মিনিটের মতো ঘোরাঘুরি করে দুটো বেশ পুরনো বই নিল মৌরিন। পড়ার জন্য নিয়েছে নাকি এমনিতেই সেটা জানা নেই তার। হয়তো সেই পুরনো বইয়ের কাটা মলাট তার ভালো লেগেছিল, তাই নিয়েছে। ঘড়িতে তখন সময় দুপুর 3টের কাছাকাছি। তাই আর বেশিক্ষণ রইল না সেখানে, বাসে উঠে চলে এলো নিজের বাসায়। বই দুটো ব্যাগে রাখতে গিয়েই দেখল ফোনটা বাজছে। মৌরিন হাতে নিল ফোনটা। নাহিদ এখন পর্যন্ত আরো 12 বার কল করেছে। এবার সত্যিই বিরক্ত হলো মৌরিন। 2 সেকেন্ডও অপেক্ষা না করে নম্বরটা সযত্নে ব্ল্যাকলিস্টে রেখে দিল। জীবনের কালো অধ্যায়ে আসা মানুষগুলোর স্থান এখানেই হওয়া উচিত, তাই করেছে মৌরিন। ফোনের কভার পিকচারে থাকা ফ্যামিলি ফটোটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল মৌরিন। বাবা নামক ব্যক্তির উপর তার অনেক রাগ থাকা উচিত, তবুও যেন রাগ করতে পারে না। নিজেকে বোঝায় বাবা তাকে আরো স্ট্রং হতে সাহায্য করেছে। মৌরিন যদিও ছোটবেলা থেকেই সাহসী, প্রতিবাদী। কখনো কোনো বিষয়ে সে দুর্বল হয়নি, বাবাই তাকে শিখিয়েছে এগুলো। তবে সেই ব্যক্তির কারণেই যে প্রথমবার দুর্বল হতে হয়েছিল মৌরিনকে। বাবার অনুরোধকে প্রাধান্য না দিলে হয়তো আজ তার নামের পাশে ডিভোর্সি ট্যাগটা লেগে যেত না। ঘটনাটা আরো 6 মাস আগের। তখনও সবকিছু ঠিকভাবেই চলছিল। মা, বাবা, মেয়ে 3 জনের ছোট পরিবার বেশ আনন্দেই সময় কাটাচ্ছিল। বিপত্তি হয়ে দাঁড়ায় মৌরিনের বাবা মনিরের অসুস্থতা। অনেক দিন ধরেই বুকে ব্যথা টের পাচ্ছিলেন তিনি, তবে পাত্তা দেয়নি, যা পরবর্তীতে ভয়াবহ রূপ নেয়। এক পর্যায়ে অত্যাধিক বুকে ব্যথা শুরু হলে ডাক্তারের শরণাপন্ন হন তিনি, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। হার্টে বেশ কয়েকটা ব্লক ধরা পড়ে মনির সাহেবের। রিং পরানো হয় তাকে, তবে তাকে খুব একটা সুস্থ করা সম্ভব হয়নি। যদিও মৌরিন আর মারুফা তাকে যথেষ্ট মনের জোর দেওয়ার চেষ্টা করেছিল, তবে তিনি হয়তো বুঝতে পেরেছিলেন বেশিদিন সময় আর তার হাতে নেই, ফলে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তড়িঘড়ি শুরু করেন তিনি। মনির সাহেব আর নাহিদের বাবা একই সঙ্গে ব্যবসা করতেন, দুজনেরই ইনভেস্ট ছিল সেখানে। তাই নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে তারা আগে থেকেই ঠিক করেছিলেন মৌরিন আর নাহিদের বিয়ে দেবেন। নাহিদ তখন কানাডাতে ছিল, কথা হয়েছিল নাহিদ দেশে ফিরলেই বিয়েটা দিয়ে দেওয়া হবে। তবে মনির সাহেব অসুস্থ হয়ে পড়ায় তিনি আর কোনোভাবে অপেক্ষা করতে চাননি। তারই জোরাজোরিতে ভিডিও কলেই বিয়ে পড়ানো হয় নাহিদ এবং মৌরিনের। জীবনে ওই একবারই বাবার কারণে দুর্বল হয়ে পড়েছিল মৌরিন, ফলে এই বিয়েতে সে আর আপত্তি করেনি। ভেবেছে নিজের বাবার কথা, এতে যদি সে খুশি থাকে তবে তাই হোক। তবে তার এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয় 4 মাস পরেই। পৃথিবী ছেড়ে চলে যান মনির সাহেব। কাছের লোকেরাও যে কতটা নিকৃষ্ট হতে পারে তা এর 1 সপ্তাহ পরেই টের পায় মৌরিন এবং মারুফা। নাহিদের বাবা নাজিম শেখ, যিনি কিনা যে কোনো সমস্যায় মনিরের পাশে থেকেছেন, তিনিই অন্য কথা বলে বসলেন বন্ধুর মৃত্যুর 7 দিনের মাথায়। মৌরিন যেহেতু মনির সাহেবের একমাত্র মেয়ে, তাই তার সম্পত্তির অধিকাংশই মৌরিনের পাওয়ার কথা। সেই সুযোগটাই নিলেন নাজিম শেখ। বাবা হারানোর শোকে কাতর মা আর মেয়ের অসহায়ত্বের সুযোগ নিলেন তিনি। গোপনে কাগজপত্র তৈরি করলেন। ব্যবসার অর্ধেক নয়, বরং পুরো মালিকানাই নিজের এবং তার ছেলের নামে করে নিলেন। মৌরিন আর মারুফা তখন নিজেদের মধ্যে ছিল না, থাকার কথাও নয়। সেই সুযোগেই তাদের মিথ্যে কথা বলে কাগজে সই করিয়ে নেন নাজিম শেখ।
নাহিদ তখনও কানাডাতেই ছিল, যদিও তাকে এই প্ল্যান সম্পর্কে জানানো হয়েছিল। বাবার সঙ্গে সেও লোভ সামলাতে পারেনি, রাজি ছিল সে নিজেও। কেটে যায় আরও কয়েকটা দিন, কিছুটা স্বাভাবিক হয় মৌরিন। হতেই হবে, এটাই যে পৃথিবীর নিয়ম। হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি আঁকড়ে ধরেই বেঁচে থাকতে হয়। প্রায় 15 দিন বাদেই নাজিমের এই জঘন্য কাজের খবর ফাঁস হয়ে যায়। সবটা জানতে পেরে যায় মৌরিন। নাজিম, নাহিদ এবং তাদের পরিবার ভালোভাবে বুঝিয়েছিল মৌরিনকে, এই পরিবার তো তার নিজের। যা তার তা নাহিদেরও, সেই হিসেবে এই সম্পত্তি নাহিদেরই হওয়া উচিত। মেনে নেয়নি মৌরিন, সে এর প্রতিবাদ করে। বাবার শোক একপাশে রেখে সর্বোচ্চ চেষ্টা করতে থাকে ব্যবসায় মনিরের ভাগটুকু ফিরিয়ে আনার, সেটা মারুফার নামে করতে চেয়েছিল সে। এই ব্যবসা থেকেই বেরিয়ে আসবে প্রয়োজনে, তবে তার বাবার অধিকার অন্য কাউকে নিতে দেবে না। ক্ষিপ্ত হন নাজিম শেখ এবং তাদের পরিবার, তালাকের ভয় দেখান মৌরিনকে। মৌরিন বিপরীতে হাসে, কেবল এমন এক লোভী পরিবারের বউ হয়ে সে থাকবে এটা ভাবাই তো ভুল। তবে মৌরিন মেনে নিত, যদি নাহিদ এসবকে সাপোর্ট না করত। নাহিদ বরাবর এই পরিবারভক্ত ছেলে, সকলে যেভাবে তার ব্রেইন ওয়াশ করেছে সেও ঠিক তেমনটাই বুঝেছে। পরিবারের সঙ্গে সে নিজেও তালাকের ভয় দেখায় মৌরিনকে, মৌরিন মোটেই ভয় পায়নি। বরং সে নিজেই তালাক দিতে চাইল নাহিদকে, এবার আরও বেশি তেতে উঠল সকলে। রেজিস্ট্রি হয়নি ওদের, কেবল ইসলামিক ভাবেই বিয়ে পড়ানো হয়েছিল, তাও ভিডিও কলে। একইভাবে তালাকও হয়ে গেল তাদের সেই ভিডিও কলেই, এতে মৌরিনের বিন্দুমাত্র কষ্ট হয়নি। তবে খারাপ লেগেছিল ব্যবসার অংশটুকু আর ফিরিয়ে আনতে না পারায়। নাজিম শেখ এত বুদ্ধিমত্তার সঙ্গে কাগজপত্র তৈরি করেছিলেন যে আইনি সহায়তা নিয়েও কোনো লাভ হয়নি। বিয়ের ব্যাপারে পরিবার ব্যতীত কেউই তেমন কিছু জানত না। পরিবার বলতে মৌরিনের 2 চাচা। তবে তারাও এবার বিপক্ষে চলে গেলেন, বরং মৌরিনকে দুষলেন তালাকের বিষয়ে রাজি হওয়ার জন্য। ভালোভাবে সংসার করলেই পারত, সবকিছু ঠিক থাকত তাহলে। অবাক হয় মৌরিন, পৃথিবীতে আত্মীয়, কাছের মানুষ শব্দগুলোর উপর থেকে মন উঠে যায় তার। সিলেটে নিজেদের ফ্ল্যাট ছিল মনিরের, সেখানেই থাকত সে পরিবার নিয়ে। আর ছিল কিছু জমিজমা, যেখানে ততদিনে ভাগ বসাতে হাজির হয়েছে তার 2 ভাইয়ের ছেলেরা। হায় রে সমাজ! একটা মানুষ পৃথিবী ত্যাগ করার 1 মাস পূর্ণ হওয়ার আগেই এই লোভী মানুষগুলো সম্পদের লোভে পাগল হয়ে যাচ্ছে, এদের সাথেই নাকি আবার রক্তের সম্পর্ক। হাসি পায় মৌরিনের, টাকা পয়সার প্রতি তার লোভ নেই এতটুকুও। ইসলামিক দৃষ্টিতে ছেলে না থাকায় যতটুকু অংশ ভাইয়ের ছেলেরা পায় তা থেকে সেই লোভী লোকগুলোকে বঞ্চিত করেনি মৌরিন। ব্যবসায় যে টাকা আটকে ছিল তা তো আগেই নাজিম শেখ নিয়ে নিয়েছে। বাকি রইল এই ফ্ল্যাটটা। এত কিছুর পর নিজেকে শক্ত রাখাটা কঠিন হয়ে পড়ছিল মৌরিনের জন্য। ডিভোর্স এর জন্য নয়, বরং আত্মীয় নামক ব্যক্তিগুলোর জন্য। এই শহরটাই অপ্রিয় হয়ে ওঠে মৌরিনের কাছে। অনেক ভেবেচিন্তে সে এই শহর ছাড়ার সিদ্ধান্ত নেয়, কোনো লোভী আত্মীয়ের তার প্রয়োজন নেই। ফ্ল্যাটটা বিক্রি করে দেয় মৌরিন, সঙ্গে ঘরের কিছু আসবাবপত্র। যে টাকা পাওয়া যায় তার অধিকাংশটাই মাদ্রাসায় দান করে দেয় মৌরিন। কিছুদিন চলার জন্য, নতুন শহরে একটা থাকার জায়গা জোগাড় করার জন্য কিছু টাকা রেখে দেয় সে। এরপরই চলে আসে ঢাকায়, নতুনভাবে জীবনটা শুরু করার জন্য, নিজের চিরচেনা কঠিন রূপটাকে ধরে রাখার জন্য। পরের দিনও সঠিক সময়েই শুটিং সেটে এসে পৌঁছায় মৌরিন। শরীরটা তার খুব একটা ভালো নয়, গলা ভেঙে গেছে, সঙ্গে জ্বর লাগছে কিছুটা। আজকে শুটিংটা শহর থেকে একটু ভিতরের দিকে, কিছুটা শুনশান জায়গায় হচ্ছে। 2 জন বাচ্চা থাকবে আজকের শুটিংয়ে।
তাদের মধ্যে একজন খুবই ছোট, 5 বছর হবে বয়স। মৌরিন নিজে একটা চেয়ারে বসে পাশের চেয়ারে সেই মেয়েটাকে বসিয়ে তার সংলাপগুলো কিছুটা বুঝিয়ে বলতে থাকে। গলা ভাঙা যেহেতু, তাই কণ্ঠস্বর কিছুটা অন্যরকম শোনায় মৌরিনের। বাচ্চা মেয়েটা মৌরিনের উদ্দেশ্যে প্রশ্ন করে, আপু, তোমার গলায় কি ব্যাঙ ঢুকেছে? 2 সেকেন্ড মেয়েটার দিকে তাকিয়ে বেশ মন খুলে হাসতে লাগলো মৌরিন। এভাবে সে শেষ কবে হেসেছে মনে পড়ল না। কিছুক্ষণ বাদে নিজের হাসি থামিয়ে মেয়েটার গাল টেনে বলল, হ্যাঁ গো, তাই হয়েছে বোধ হয়। রুবেল এর ডাক পড়তেই মেয়েটাকে নিয়ে তার দিকে চলে যায় মৌরিন। একই জায়গায় ফিরে আসে প্রায় 10 মিনিট পর। এখন শুটিং চলবে, মৌরিনের কাজ নেই তেমন। পাশের চেয়ার থেকে নিজের ব্যাগটা তুলে হাতে নেয় মৌরিন, তখনই তার চোখ পড়ে ব্যাগের নিচে রাখা এক ছোট ভাঁজ করা কাগজের দিকে। উপর থেকেই কিছু লেখা আছে। চিরকুটটা হাতে তুলল মৌরিন। ভাঁজের উপরেই সেই কমলা রঙের কালি দিয়ে লেখা, ব্যাগে রাখা বারণ, ব্যাগের নিচে রাখা অবশ্যই বারণ নয়। চিরকুটটা খোলে মৌরিন, অনেকটা আগের দিনের মতোই লেখা, মৌরি ফুল। হাসলে যে তোমার গালে সামান্য টোল পড়ে জানতাম না তো। তবে তুমি হেসো না, তোমার জন্য গম্ভীর থাকাটাই বেটার। ওটাই যায় তোমার সঙ্গে। তুমি তো সুন্দর নও, এক কথায় অসুন্দর বলা চলে। তবুও তোমার গালের সেই সামান্য টোল পড়া দেখে অদ্ভুত লাগছে আমার। কারণটা অজানা, তবে মারাত্মক অস্থির লাগছে। ইতি। সেই আগন্তুক। বরাবরের ন্যায় শান্তই রইল মৌরিন। কেবল তার ভ্রুযুগল ইস্ট সংকুচিত হল, চক্ষুদয় কিছুটা ছোট ছোট করে আরও একবার পড়ল চিরকুটটা। এরপর চেয়ারে বসে সামনের দিকে তাকিয়েই ভাঁজ করল সেটা। রুবেলকে একবার বলেছে, বারবার তাকে বিরক্ত করাটা ভালো দেখায় না। ফলস্বরূপ এই চিরকুটকে পাত্তাই দিল না মৌরিন। কোনো বিষয় থেকে বেরিয়ে আসার সবচেয়ে ভালো উপায় হল সেই বিষয়টাকেই অবহেলা করা। এই চিরকুট যে পাঠিয়েছে, সে নিশ্চয়ই মৌরিন এর গতিবিধি লক্ষ্য করছে। 2-3 দিন তাকে শান্ত দেখে নিশ্চয়ই ছেড়ে দেবে এসব। হাঁটুতে কনুই ঠেকিয়ে মাথা কিছুটা ঝুঁকিয়ে নিল মৌরিন। দুহাতে মাথা চেপে ধরে ওভাবেই বসে রইল খানিকক্ষণ। চোখ বন্ধ করতেই চোখে গরম অনুভূত হল, জ্বরটাও বোধ হয় বাড়ছে ধীরে ধীরে। কাজ না করতে পারলে আসার কি দরকার? কণ্ঠ শুনেই মৌরিন বুঝতে পারল তুর্য তার সামনে এসে বলছে কথাটা। মাথা থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসল মৌরিন। তাকালো সামনের দিকে, তুর্য কিছুটা সামনে এক চেয়ারে বসে ফোন ঘাঁটছে। মৌরিন কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি যতটা জানি এই সময়ে আমার কোনো কাজ নেই। নিজের যতটুকু কাজ তা আমি করেই এসেছি, আর পরবর্তীতেও করতে পারব। একান্ত না পারলে অবশ্যই আসতাম না। তুর্য তাকালো মৌরিন এর দিকে। চেয়ার থেকে উঠে পাশে থাকা টেবিলের উপরের স্ক্রিপ্ট হাতে নিয়ে উল্টেপাল্টে দেখল কিছুক্ষণ। হুট করেই সেগুলো বন্ধ করে পাশ ফিরে মৌরিন এর দিকে তাকালো সে। নিজের এক হাতের দিকে তাকিয়ে আবারও মৌরিন এর দিকে তাকায় সে। মৌরিন তাকায়নি সেদিকে, তার দৃষ্টি নিচের দিকেই আবদ্ধ। তুর্য খানিকক্ষণ সেভাবে স্থির থেকে পা বাড়িয়ে মৌরিন এর সামনে দাঁড়ায়। নিজের ডান হাতে থাকা ওষুধটা হুট করেই মৌরিন এর হাতে ধরিয়ে দিয়ে বলে, খেয়ে নিও এটা। কথাটা বলেই আবারও সেই চেয়ারে গিয়ে বসে পড়ে তুর্য। মৌরিন কয়েক সেকেন্ড নিজের হাতে থাকা ওষুধটার দিকে তাকিয়ে থাকে। এরপর নিজের ব্যাগ থেকে পানির বোতলটা বের করে খেয়ে নেয় ওষুধটা। বোতলটা পুনরায় ব্যাগে রেখে তুর্যের উদ্দেশ্যে বলে, ধন্যবাদ। অবাক হয় তুর্য। ধীর কণ্ঠে বলে, স্ট্রেঞ্জ। তেরামি করলে না। মৃদু হাসে মৌরিন। তুর্যের দিকে তাকিয়ে বলে, আমি তো আর অকৃতজ্ঞ নই। উপকার করলেন তাই ধন্যবাদ বললাম।
এখানে তেরামি করতে যাব কেন? কি ওষুধ দিলাম দেখে নিয়েছো? আগেও খেয়েছি। মাইগ্রেন এর প্রবলেম বুঝি? তেমনই, তবে অল্প স্বল্প। আমারও ছিল আমার কাছে, তাই দিলাম। বিপরীতে আর কিছু বলে না মৌরিন। এরই মধ্যে ডাক পড়ে তুর্যের, সে নিজেও চলে যায় শুটিংয়ের জায়গায়। মৌরিন জানে এখন তার ঘুম পাবে, এই ঔষধটা খেলে ঘুম পায়। তাই আগেভাগেই ব্যাগ থেকে ফোনটা বের করে স্ক্রোল করতে লাগলো। ইনবক্সে অনেক বন্ধুরা মেসেজ দিয়ে রেখেছে, রিপ্লাই দিতে ইচ্ছে করে না। ফ্রেন্ড রিকোয়েস্টে গিয়ে পরপর অনেকগুলো ডিলেট করল মৌরিন। অপরিচিত ব্যক্তির রিকোয়েস্ট সে খুব একটা অ্যাকসেপ্ট করে না। আগেও করতো না, আর এখন নিশ্চিত নাহিদও ৫-৬টা ফেক আইডি খুলে রিকোয়েস্ট দিয়ে রেখেছে। মাঝে সাঝে এগুলো ভেবে আপনা আপনি হাসি পায় মৌরিনের। হুট করে যেন নাহিদের সুবুদ্ধি হয়েছে, সে মনে করছে সে যা করেছে ভুল করেছে। এখন তারা যায় মৌরিনকে আবার বাড়ির বউ করে নিয়ে যেতে, বিনিময়ে ব্যবসার অংশটুকু ফিরিয়ে দেবে। রাজি হয়নি মৌরিন, মরে গেলেও তো অমন লোভী লোককে সে দ্বিতীয়বার বিয়ে করবে না, আর ইসলামিক দৃষ্টিতে তা সম্ভবও নয়। শুটিং শেষ হওয়ার কিছুক্ষণ আগেই রুবেল এর থেকে অনুমতি নিয়ে বেরিয়ে আসে মৌরিন। এখন তার কাজও নেই তেমন, যা ছিল তা গুছিয়েই এসেছে। দিনটা বুধবার, মৌরিনদের বাসায় যাওয়ার রাস্তায় সব দোকান বন্ধ থাকে এই দিন। মৌরিন আশেপাশে তাকালো না, কেবল সামনের দিকে তাকিয়ে হেঁটে গেল। পিছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ ডাক দিতেই থেমে যায় মৌরিন। পিছন ঘুরতেই জ্যোতিকে হাঁটুতে হাত রেখে হাঁপাতে দেখে সে। জ্যোতির সঙ্গে মৌরিন এর আলাপ হয়েছিল ভার্সিটিতে। ট্রান্সফার এর কিছু কাজে কয়েকদিন যেতে হয়েছে ভার্সিটিতে। সেখানেই জ্যোতির সঙ্গে কথা হয়েছিল, আরও দুজনেই সিলেটের মানুষ। সখ্যতা জমেছে ভালোই, তবে ফোন নম্বরটা নেওয়া হয়ে ওঠেনি। জ্যোতি কিছুক্ষণ বাদে স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে বলে, কতক্ষণ ধরে ডাকছি তোমায়, শুনতে পাওনি? মৌরিন সামান্য হেসে উত্তর দেয়, খেয়াল করিনি বোধ হয়। এদিকেই বাসা তোমার? হ্যাঁ, এই একটু সামনেই। তোমাকে তো আগে দেখিনি। না না, আমার বাসা এখানে না তো। এক ফ্রেন্ড এর বাসায় এসেছিলাম। জ্যোতি আর মৌরিন একসঙ্গেই সামনে হাঁটতে শুরু করে। জ্যোতি হাঁটতে হাঁটতেই বলে, কি ডেঞ্জারাস গো এই রাস্তাটা। এই ভর দুপুরে কতগুলো ছেলে ওপেন প্লেসে টিজ করছিল আমায়। কিছুক্ষণ চুপ থেকে জ্যোতি জিজ্ঞেস করে, তুমিও তো ওদিক থেকেই এলে, দেখনি? খেয়াল করিনি। তোমায় কিছু বলেনি ওরা? মুচকি হাসে মৌরিন। জ্যোতির দিকে তাকিয়ে বলে, দিনের বেলায় কখনোই আমায় ইভটিজিং এর শিকার হতে হয়নি। যা দুয়েকবার হয়েছে, তা সন্ধ্যার পর। তবে আমি এগুলো নিয়ে খুব একটা ভাবি না। বাহ, বেশ সাহসী তো তুমি। একইভাবে হাসে মৌরিন, প্রতিউত্তর করে না। সে জানে সে সাহসী, নিজের প্রতিটা গুণ তার চেনা জানা। অহংকার করা উচিত এই নিয়ে, তবে সেটা ভিতর থেকে আসে না। হয়তো সেটাও এক প্রকার গুণের অন্তর্ভুক্ত। সন্ধ্যার পর নির্ঝরকে ফোন করে ইমিডিয়েটলি দেখা করতে বলেছে জ্যোতি। তার এত জরুরি কথা শোনার উদ্দেশ্যে নির্ঝর ও তড়িঘড়ি করে হাজির হয়েছে তার বাড়ির ছাদে। সেখানে গিয়ে দেখতে পায় জ্যোতি ছাদের রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছে। নির্ঝর দ্রুত পায়ে এগিয়ে এসে জিজ্ঞেস করে, আমাকে এত জলদি আসতে বলে নিজে হাওয়া খাচ্ছিস? সিরিয়াসলি? আমি ভাবলাম। কি ভাবলে? বিয়ে ঠিক হয়েছে আমার। পাশ ফিরে কথাটা বলে জ্যোতি, তার মুখভঙ্গি গম্ভীর। নির্ঝর আরাম করে দাঁড়িয়ে বলে, সেটা হলে তো ভালোই হতো। ছাড়, কেন ডেকেছিস সেটা বল। এমন কি কথা যে ফোনে বলা যাবে না? বেশি ডিস্টার্ব করলাম? ভ্রুকুচকে তাকায় নির্ঝর, কিছুটা ধমকের সুরে বলে, সিনেমার ডায়লগ দিবি না একদম? কি বলবি বল।
আমার বিয়ে করা উচিত তাই না? নির্ঝর মজা করে বলল। একদম, অনেক দিন বিয়ের দাওয়াত পাই না। কিন্তু আমার বিয়ে খেতে চাইলে তোমায় অনেক দূরে যেতে হবে। কেন? অবাক হয়ে বলে নির্ঝর। কারণ আমি স্কলারশিপ নিয়ে ইটালি পড়তে যাচ্ছি। তো এদেশি ছেলে বিয়ে করার প্রশ্নই আসে না, সেখানেই একটা ছেলে পছন্দ করে বিয়ে করে নেব। গাছহারা ভাব নিয়ে বলল জ্যোতি। নির্ঝর কিছুক্ষণ চুপ থেকে বলল, আসলেই? তো কি নকল? বিশ্বাস হচ্ছে না? সন্দেহজনকভাবে বলল নির্ঝর। জ্যোতি তাতে পাত্তা না দিয়ে বলল, অভিনন্দন জানাও আমাকে। নির্ঝর বিরক্তির ভাব নিয়ে বলে, এটা তোর জরুরি কথা? এটা ফোনে বলা যেত না? শুধু শুধু টাইম নষ্ট করলাম। অবাক হয় জ্যোতি, সে চলে যাবে জেনেও নির্ঝর কিছু বলছে না। এটা মেনে নিতে কষ্ট হলো জ্যোতির। অন্যদিকে ঘুরে কেবল ক্ষীণ স্বরে বলল, সরি। কথাটা বলেই নিচে চলে যায় জ্যোতি। নির্ঝর ও এবার কিঞ্চিত অবাক হয়, হয়েছেটা কি জ্যোতির? নিজে থেকে কিনা সরি বলছে। ঝগড়া না করে। স্ট্রেঞ্জ। 3 নম্বর চিরকুটটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মৌরিন। পরপর দিন দিন সেই একই কমলা রঙের কালি দিয়ে চিরকুট লেখা হচ্ছে। আজকেও ব্যাগের নিচেই রাখা ছিল। তাতে লেখা, মৌরি ফুল। মুখে বলার চেয়ে চিরকুট এর মাধ্যমে কথা বলার বিষয়টা কিন্তু মন্দ নয়। আদিকালের ভাইব পাওয়া যাচ্ছে কিছুটা। এক্ষেত্রে কথাটা হচ্ছে একপাক্ষিক হোক। তবে তোমার মুখে এতটুকু বিরক্তিভাব নেই কেন? ভালো লাগছে এই আগন্তুকের থেকে চিরকুট পেতে? নাকি তুমি অনুভূতি শূন্য, কোনটা? উত্তরের প্রয়োজন নেই, তবে নিজের অনুভূতি জাগ্রত করো। হয় বিরক্ত হও, না হয় মুচকি হাসো। আমি মনোবিজ্ঞানী তো নই যে তোমার শান্ত মুখশ্রী দেখেই মনের কথা বুঝতে পেরে যাব। ইতি। প্রিয় অথবা অপ্রিয় আগন্তুক। মুখভঙ্গি পরিবর্তন করল না মৌরিন। আগের ন্যায় চিরকুটটা ভাঁজ করে মন দিল নিজের কাজে। এই চিরকুটদাতাকে হয়তোবা আবারও হতাশ করল মৌরিন। স্পষ্টভাবে উল্লেখ করার পরও শান্ত রইল মৌরিন, যেন সে অমন কিছু পড়েইনি। আগন্তুককে নিয়ে 2 সেকেন্ড ভাবারও প্রয়োজন মনে করল না মৌরিন। এমনিতেও আজ তার অনেক কাজ। বাচ্চা দুজনের সঙ্গে যুক্ত হয়েছে আরও 5 জন। প্রত্যেকেরই বয়স 7 এর নিচে। তাদের সবাইকে একে একে সবকিছু বুঝিয়ে দেওয়ার কাজটা মৌরিনের কাঁধে এসেই পড়ল। সে চাইলে এড়িয়েও যেতে পারত, তবে যায়নি। সেটের সবাই মৌরিনকে এখন অনেকটা পছন্দ করছে। রুবেল তো অনেক ক্ষেত্রেই তাকে আলাদাভাবে নিজের কাজে সাহায্যও করতে বলছে। মৌরিন সন্তুষ্ট এতে, তাই সেও খুশিমনে কাজ করছে। প্রায় 30 মিনিট পর একটু বিরতি পেল মৌরিন। এবার ঘটল অন্য এক ঘটনা। ওই বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চা ছুটে এসে মৌরিনের হাতে একটা কাগজ ধরিয়ে আবারও শুটিংয়ের দিকে চলে গেল। কিছুক্ষণ ভ্রুকুঞ্চিত করে তাকিয়ে থেকে কাগজটা খুলল সে। ভিন্ন বিষয় কেবল একটাই। আজকের লেখাটা কালো কালিতে, বেশ স্পষ্ট অক্ষরে। আগেরটার সঙ্গে হাতের লেখা পুরোপুরি মিলছে না। আজ এই কাগজটাতে কেবল একটাও লাইন লিখা, মৌরিন তুমি এমন কেন? অন্যরকম কেন নও? এবার কয়েক সেকেন্ড লেখাটার দিকে তাকিয়ে রইল মৌরিন। এই প্রথমবার লেখাটা পড়ে কিঞ্চিত হাসি পেল তার, কারণও আছে বটে। এই কথাটা সে প্রথমবার শুনছে না, এর আগেও ফ্রেন্ড সার্কেলের থেকে এই প্রশ্নটা শুনতে হয়েছে তাকে। তবে হাসল না মৌরিন, ভাঁজ করল চিরকুটটা। দৃষ্টি সরিয়ে তাকালো একবার শুটিং চলতে থাকা স্থানের দিকে। আগন্তুকের পরিচয় জানার জন্য নয়, কোন বাচ্চাটা এটা দিয়ে গেল তাকে দেখার জন্য। আগন্তুকের পরিচয় জানার ইচ্ছে হলো না মৌরিনের।
যে নিজের পরিচয় লুকিয়ে রাখতে চাইছে তার পরিচয় না জানাটাই ভালো। আজ দুটো নয় বরং তৃতীয়বারের মতো আরও একটি চিরকুট এলো। এবারও নিয়ে এলো একটি বাচ্চা, সে বেশ ভালো করেই তা এগিয়ে দিল মৌরিনের দিকে। মৌরিন কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, কে দিয়েছে সেটা জানাতে হবে না, তবে এরপর থেকে কেউ কিছু দিলে সেটা নিয়ে আসবে না, ঠিক আছে? বাচ্চাটা মাথা নাড়ালো, তবে ফিরে যাওয়ার আগে চিরকুটটা মৌরিনের হাতে গুজে ছুটে পালালো। বাচ্চাটার কাজে স্মিত হাসল মৌরিন। চিরকুট খুলে দেখার ইচ্ছে হলো না, তবুও খুলল। আসল মৌরিফুল কিন্তু দেখতে বেশ সুন্দর, তবে অনেকটাই অবহেলিত। তুমি তো দেখতে মোটেই সুন্দর নও, তোমার তো আরো বেশি অবহেলিত হওয়া উচিত। তবুও ইনডিরেক্টলি আমার দ্বারা তুমি প্রশংসিত হয়ে যাচ্ছ বারংবার। এটা ঠিক হচ্ছে না মৌরিফুল, মোটেই ঠিক হচ্ছে না। একটা জিনিস ভালো লাগলো মৌরিনের, আগন্তুক সরাসরি বলে দিচ্ছে তুমি সুন্দর নও। মাথা দুদিকে সামান্য নাড়িয়ে পাশে তাকাতেই দেখল তার ব্যাগের নিচে আরো একটা কাগজ। অদ্ভুত, এটা কখন এলো? ব্যাগটা উঁচু করে কাগজটা হাতে নিল মৌরিন। একটা বিষয় খেয়াল করল, আজকে শেষের দুটি চিরকুট এবং বর্তমানটাও আগের গুলোর থেকে ভিন্ন। এই তিনটে চিরকুট লেখা হয়েছে কালো রঙের কালি দিয়ে, তবে তাড়াহুড়ো করে লেখা হয়েছে তা কিছুটা বোঝা যাচ্ছে। শেষ চিরকুটে লেখা, তুমি তবুও হাসলে না, বিরক্তও হলে না। বলা হয় নীরবতা সম্মতির লক্ষণ, তোমার শান্ত রূপটাকে সম্মতি হিসেবে নিয়ে চাইলে আরও অনেক কিছু লিখতে পারতাম, তবে সেটা নিচ্ছি না, কারণ তুমি মানুষটাই ভিন্ন। সাধারণ কোনো কথা তোমার সঙ্গে যায় না, আর এটাই আমার সহ্য হচ্ছে না। তোমার মাঝে এতটুকু পরিবর্তন এলে এই চিরকুটটা দিতাম না। তুমি দিতে বাধ্য করছো, সব কথাগুলো তোমার নিকট পৌঁছে দিতে ব্যাকুল হয়ে উঠছি মৌরিফুল। ভালো লক্ষণ নয় এগুলো, ইঙ্গিত করে অন্য কোনো অনুভূতির। বোকা নই আমি যে নিজের অনুভূতি বুঝতে পারবো না। তবে তোমায় বলি, সাধারণ হতে শেখো মেয়ে। অসুন্দর মেয়েদের এমন অসাধারণ হতে নেই। এর মাঝেই অন্য এক কাগজে আরো কিছু লিখা। দেখেছ, কাব্যিক হয়ে যাচ্ছি মৌরিফুল। তুমি চলে যাও তো, থেকো না এখানে। আর কোনো কাজ নেই এখানে, কেন কাজ করতে হবে? আচ্ছা, আমার পরিচয় জানার কি একটুও ইচ্ছে নেই তোমার মধ্যে? লেখাগুলো পড়ে আন্দাজ করা যায়। আমি কিন্তু নিজের মতো করেই লিখেছি সবকিছু, লুকোতে চাইনি নিজেকে। বুঝে গেলে ভালো, না বুঝলে বলা যায় না। কোনোদিন নিজে থেকেই পরিচয় দিয়ে বসি। ডাক পড়ল শুটিংয়ের জায়গায়। চিরকুটগুলো ভাঁজ করে সেদিকে পা বাড়ালো মৌরিন। আন্দাজ করতে পারল কি এই চিরকুটটা তাকে? না, চাইলই না তাকে খুঁজে বের করতে। জানতে ইচ্ছে হলো না তার পরিচয়। সাধারণ শব্দটা মৌরিনের সঙ্গে যায় না, এদিক থেকে আগন্তুক খুব একটা ভুল কথা বলেনি। সন্ধ্যাবেলা স্টুডেন্ট এর বাসায় এসেছে মৌরিন, তবে সেই স্টুডেন্ট নাকি তার আন্টির বাসায় গিয়েছে, আসবে 10 মিনিট বাদে। তাই চেয়ারে বসে তার জন্যই অপেক্ষা করছে মৌরিন। ফোনটা হাতে, দৃষ্টিও ফোনের দিকেই আবদ্ধ। ঠিক সেই সময় ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। আইডির নাম আবরাজ শাহ, ফেক আইডি কিনা শিওর হতে আইডির ভিতরে প্রবেশ করল মৌরিন। না, ফেক আইডি নয়, শতভাগ আসল আইডি আবরাজের। কিছুক্ষণ চিন্তা করে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করল মৌরিন। যেহেতু পরিচিত, তাই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে বিষয়টা খারাপ দেখায়। মৌরিনের আইডিতে অনেক আগে একটা স্ট্যাটাস দেওয়া ছিল, সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তবে তা ভাঙা মুশকিল, আর যদি তা স্বার্থের সাথে মিশে যায় তবে তা টেকানো মুশকিল। রবীন্দ্রনাথ ঠাকুর। মিনিট দুয়েকের মাথায় আবরাজ সেই স্ট্যাটাসটা মৌরিনের ইনবক্সে শেয়ার করে বলল,
ওয়াও, দারুণ লেখো তুমি মৌ। মৌরিন স্বাভাবিকভাবেই রিপ্লাই দেয়, ভাইয়া এটা আমার নয়, রবি ঠাকুরের লেখা, উল্লেখ করা হয়েছিল তো, আপনি বোধহয় খেয়াল করেননি। সঙ্গে সঙ্গে এই অপর পাশ থেকে রিপ্লাই এলো, ও আচ্ছা, কিন্তু তুমিও তো যথেষ্ট ট্যালেন্ট, চাইলে নিজেও লিখতে পারো। কোনো রিপ্লাই করলো না মৌরিন। এতক্ষণে স্টুডেন্টও চলে এসেছে, তাই ফোনটা ব্যাগে রেখে পড়ানোতে মনোযোগ দিল মৌরিন। তুর্যের হাতে তার ফোন, সেখানে দৃশ্যমান মৌরিনের আইডি, ফ্রেন্ড লিস্ট পাবলিক করা, তার একদম শুরুতেই আবরাজের আইডি। মৌরিন নিশ্চিত ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়নি, আবরাজই দিয়েছে, আর ও নিজেই অ্যাকসেপ্ট করেছে। রাগ হলো না তুর্যের, তবে অবাক হলো আবরাজ কেন মৌরিনের সঙ্গে এত ভালো ভালো কথা বলছে সেটা বুঝতে পারল না তুর্য। এত ভদ্রলোক নয় তো আবরাজ, কারোর সঙ্গে এমনি এমনি অত্যধিক মিশুক তো সে হতে যায় না। সেখানে মৌরিনকে শুটিং সেটে মৌ মৌ বলে ডাকছে, আবার ফ্রেন্ড রিকোয়েস্টও দিচ্ছে নিজ থেকে। কারণটা এবার উপলব্ধি করতে ব্যর্থ হলো তুর্য। চলবে,